ভালো বুঝে, ছোটবেলার বন্ধু ওরা। যদিও বা সায়ন জার্মানিতে আছে, কিন্তু শত ব্যস্ততার পরও সমুদ্র আর নীলার কলও ইগনোর করে না। 3 বন্ধু একসঙ্গে ভিডিও কলে আসে। নীলার মেয়ে হয়েছে, সবে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, তবু চোখে মুখে আনন্দের ছাপ ক্লান্তি ছাপিয়ে দিচ্ছে। ওরা সবাই কিছুক্ষণ গল্প করলো। এরপর সমুদ্র বলে, দোস্ত, আমি তো বিরাট এক সমস্যা পড়েছে। আবার কি করলি? এক জীবনে তোর নাটক দেখেই পাকিস্তানি ড্রামা বানানো যাবে। সমুদ্র বিরক্তিতে চধ্বনি প্রকাশ করে এরপর বলে, আয়নার সঙ্গে অনেক সমস্যা হচ্ছে, অ্যাডজাস্ট তো হলোই না, তারা কেউ ডিভোর্স চায়। সায়ন বলে ওঠে, কষ্ট কি বেটা, এত দুর্যোগ পাড়ি দিয়ে বিয়ে করলে ভাবি ভাগলো কেন? ইয়ার তোর মধ্যে ঝামেলা আসছে দোস্ত, ট্রিটমেন্ট নে লাগলে। এখন কত চিকিৎসা বের হলো, তুই ডক্টর হয়েও বিনা চিকিৎসায় সফর করছিস। সায়ন, তোর আমি পিঠা মেরে ফেলবো আজ একটা কথা বললে। ওই বেটা, বিয়ের 7 দিন পর এইসব কইলে মানুষ ওইসব ভাববেই। কই তুই জিগাইবি হানিমুনের জন্য কক্সবাজার নাকি সিলেট ভালো হবে, তা না তোর এখন ডিভোর্সের লয়ার চাই। সমুদ্র যতটা পারে রাগ নিয়ন্ত্রণ করে। এই সায়ন এত লেম কথা বলে। নীলা এতক্ষণ চুপ থাকে, এবারও বলে ওঠে, ডিটেইলস সব বলতো। সমুদ্র A to Z বলল, কিছুই বাদ রাখে না। নীলা মাথায় হাত চাপড়ে বলে, এমন করলে তোর আর কোনোদিনও বউয়ের হাতে রান্না খাওয়া হবে না। সমুদ্র, কোন ধাতের মানুষ রে তুই? সায়ন বলে, একেবারে এত খাঁটি কথা বলার জন্য ভাবি ওরফে এক্স ভাবি একটা নোবেল রিজার্ভ করে। নীলা বলে, এমন করা ঠিক হয়নি। কারো ফিলিংস নিয়ে খেলাটা কি অন্যায় হচ্ছে না? সত্য গোপন রেখে কতদিন? সমুদ্র মাথা নিচু করে বলে, আমিও ভালো থাকার রাখার অনেক চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হচ্ছে। নীলা পরামর্শ দিল, দেখ, ভুলেও যোগাযোগ অফ করবি না, একটা বোকামি হবে। অ্যাটলিস্ট চ্যাটে থাক, দেখা কর ওর সাথে। এইভাবে দূরে থাকলে ওই ডিভোর্সই শেষ ভরসা। ও নিজে নাকি বলছে যোগাযোগ করতে চায় না। নীলা বাজখাই গলায় বলে, তোরা ছেলেরা এমন কেন রে? মানে একবার পেয়ে গেলে ইফোর্ট একদম 0%, মানে একদম ফিক্সড, মানুষ যাই করবি থেকে যাবে এমন মনোভাব কেন রে? এত মিসবিহেভ করলি, ও রেগে গিয়ে কি এমন বললো তুমি মিয়া সব ছেড়ে দিয়ে বসে আছো? মানে কথা বলার ট্রাইও করবি, মিনিমাম ইফোর্টও দিবি না। ইউসার জন্য পারলে জান দিতি, আর এখন কিছুই করবি না। আয়না কি বানে ভাসে আসছে? বাল তুই একটা। সমুদ্র বলে, ওই মেয়েকে নিয়ে আর কিছু বলিস না, ওর জন্য জীবনটাই বরবাদ। সায়ন বলে, মেয়েদের জন্য ছেলেদের জীবন ধ্বংস হয়, এটা ইতিহাস সাক্ষী আছে। আর তোরা ফেসবুকে আইসিস ঢং মারো। জেন্ডার রিলেটেড ইস্যু নিয়ে নীলা সায়নের মধ্যে ঝগড়া লেগে যায়। সমুদ্র কেমন আনমনে হয়ে ওঠে। আজ সারাটা দিন কেবল আয়নার জন্যই ভেবেছে সে। ইনফ্যাক্ট অন্য কেউ বা অন্য গুরুত্বপূর্ণ বিষয়েও ভালো লাগছে না। কি করবে সে? একবার কল দিবে, ওকে দেওয়া উচিত বোধ হয়। ল্যাপটপ সাইডে রেখে সে ফোন হাতে নিতে একটা ইমেল পেল। আয়না অফিসিয়াল ইমেলে পাঠিয়েছে, সেখানে লেখাও রিজাইন করতে চাইছে। ইমেল পড়ার পরই সমুদ্র ঘামতে লাগে। তাহলে শায়লা আন্টি ঠিক ছিল, আয়না আসলেই সবটা ছেড়ে দিতে চাচ্ছে। সমুদ্রের মাথার 2 সাইডে তীব্র ব্যথা অনুভব হলো, মাথায় ভো ভো আওয়াজ হচ্ছে যেন। আর কিছুদিন পরই ট্রেনিং সম্পূর্ণ হবে, এরপর সার্টিফিকেট পাবে। আর মেয়ে এই মাঝপথে কেন রিজাইন চাচ্ছে? ওর ইমেল দেখে মনটা আরো বিষিয়ে ওঠে। সে সাহস করে আয়নাকে কল দেয়। 3 বার কল হওয়ার পর আয়না রিসিভ করলো। ওর ভয়েস শুনে কেমন যেন অনুভূতি হলো সমুদ্রের। বুকের কোথাও সূক্ষ্ম ব্যথা ফিল হয়। দুজনাই চুপ থাকে, যেন চুপ থাকার প্রতিযোগিতা চলছে। আর লাভবান হচ্ছে সিম কোম্পানি। সমুদ্রও বলে, ডিস্টার্ব করলাম নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না বেশি সময় নেব না, মেইল দেখলাম। অ্যাপ্রুভ করে দিন। সমুদ্র একটু নীরব থেকে সহসাই বলে ওঠে, আয়না শিওর? আর কটা দিন আসো, ট্রেনিং শেষ হলে আমি ম্যানেজ করে সার্টিফিকেট দিয়ে দেবো। অফিসে বাকি 3 মাস আসা লাগবে না। না, আমি আর আসবো না। অফিসে কয়েকদিন এক্সট্রা কোনো প্যারা দিব না, আসো, লাভই হবে। এই সময় রিজেন করার কি মানে? সে জিজ্ঞাসা করতে চাইছিল সেপারেশন নিয়ে কি ভাবছে আয়না, কিন্তু মুখ দিয়ে কিছুই বের হয় না সমুদ্রের। কিভাবে আগাবে সে? ধ্যাত, মাথায় কিছু আসে না। আচমকা সে বলে, হ্যাপি ডিস্টেন্স। অন্যান্য কাপলরা হ্যাপি টুগেদার সেলিব্রেট করে, আমরা না হলে ডিস্টেন্স পালন করি। ফানি। ফোন কানে নিয়ে বসে থাকে ও প্রান্ত থেকে আয়না একদম চুপ। নিজেকে এত পরিমাণ বলদ মনে হচ্ছে। রাত 8টার দিকে আয়নার ফোন বেজে ওঠে। সে অতি দুঃখে পাথর হওয়ার মতো ভারাক্রান্ত হৃদয়ে
যন্ত্রণা বিছিয়ে নিজের বেডে শুয়েছিল। সারাদিন মাথা ব্যথার অজুহাতে রুম ছেড়ে বের হয়নি। বিকেলের দিকে বলেছেন নাকে ব্যথা হচ্ছে, সহ্য করতে কষ্ট হচ্ছে, জন্যে শুয়ে আছে। যদিও শারীরিক ব্যথার চেয়ে মনের ব্যথাগুলো বেশি পীড়াদায়ক তার জন্য। আজ বাবা নিজে ফিরে এসেছে দুপুরের পর। বাসার পরিবেশ একদম থমথমে নিস্তব্ধ, যেন কোনো নীরবপুরী। কিন্তু সাধারণত তারা সবাই বাসায় থাকলে অনেক হাসি মজা গল্প করে। আজ সবকিছুই ভিন্ন রকম। বাবা ইতিমধ্যেই দুবার রুমে এসেছে, কিন্তু একবার আয়না ঘুমের ভান ধরে, দ্বিতীয়বার দেখেও একদম চুপচাপ শুয়েছিল। বাবা বার কয়েক ডেকেছে, কিন্তু সাড়া দেয়নি সে। ফোন আবার বেজে উঠতে সে বিরক্ত হলো। স্ক্রিনে সমুদ্র নাম দেখতেই তার আরও রাগ লাগে। এতবার কল দেওয়ার কি আছে ওনার? সবটাই ঢং। যখন ইচ্ছা যা মর্জি তাই করবে। সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, একটু বারান্দায় আসো তো। কেন? এত প্রশ্ন করো কেন? আসো, গেলে দেখতে পাবে। না, পারবো না যেতে। হ্যাঁ, হ্যালো, তোমার রুমের বারান্দায় যেতে বলেছে, রকেটে করে নেপচুন গ্রহে যেতে বলা হয়নি। ইচ্ছে নেই। এত অলস কেন তুমি? আমি বসুন্ধরা থেকে মিরপুর আসলাম, আর তুমি রুম ছেড়ে বারান্দা আসতে পারবে না? আয়না এতক্ষণ খুব বিরক্তি নিয়ে কথা বলছিল। যখনই কানে ভাসে উনি এসেছেন, ও অবাকে শেষ পর্যায়ে চলে যায়, প্রশ্ন করে, আপনি এসেছেন? কি মনে হয়? আয়না কথা বাড়ালো না, সঙ্গে সঙ্গে বারান্দায় গিয়ে উপস্থিত হলো। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রাস্তার ওই পাশে সমুদ্র ফোন কানে নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যস্ত রাস্তা, কোলাহলপূর্ণ। সেকেন্ডে 3টা রিক্সা পার হচ্ছে, তবুও আয়নার একটু হলেও ভালো লাগলো। সে তবুও কঠোর গলায় বলে, কেন এসেছেন? অফিস থেকে ফেরার পথে তোমার বাসার সামনেই গাড়ি আটকে গেল, আর ইঞ্জিন চালু হচ্ছে না। তাই নাকি? আমার বাসার সামনে ইঞ্জিন নষ্ট হলো? হুম। আয়নার তখন এত মেজাজ খারাপ হলো, সেই সাথে তির করে একটা ভালো লাগার আবেশ ছুঁয়ে যায়। অ্যাটলিস্ট ভুজুং ভাজুং বলে হলে এসেছো তো। আয়নার একবার মনে হয়েছিল ওনার আসলে এই সম্পর্কটা নিয়ে কিছু যায় আসে না, নাহলে গত রাতে এত সহজে কেন বলল সবকিছু শেষ করতে চায় কিনা। সমুদ্র ওপাশ থেকে বলে, হ্যালো। তখনও রাস্তা থেকে উপরের দিকে হাত নাড়ছিল হ্যালো বলার ভঙ্গিমায়। অক্টোবরের মাঝামাঝি, কিন্তু খুব একটা গরম ভাব নেই। একটা শান্ত, ভ্যাবসাহীন, আরামদায়ক বাতাস বইছে। তোমার দারুণকে নিয়ে একটা পার্সেল পাঠিয়েছি, নিয়ে নাও। পার্সেল কি জন্য? কিসের পার্সেল? আয়নার প্রশ্নে বেশ বিপাকে পড়ে সে। মেয়েটা একদম ছোট বালিকার মতো, সবকিছুতেই কেন কেন করে মাথা খায়। সে সহজভাবে না বলে পেঁচিয়ে উত্তর দিল, ডেলিভারি ম্যানের জব নেবো পার্ট টাইম, তাই একটু এক্সপেরিমেন্ট করলাম। কেমন হলো? আয়না ঠাস করে ফোনের লাইন কেটে দেয়। এ ধরনের ফাজলামো ভালো লাগে না একদম। সমুদ্র রাস্তা থেকে ইশারা করে বুঝায়, কি হলো, কেন ফোন কাটলে? আয়না উত্তর না দিয়ে বারান্দা থেকে ফিরে এসে দরজা লাগিয়ে দেয়। আয়না রুমে আসতে আলী এক প্রকার হুড়োহুড়ি করে একটা বক্স হাতে রুমে ঢুকে, এরপর বলে, আপা, তোমার জন্য গিফট এসেছে, দেখো। আয়না বক্স খুলতেই অবাক। অনেকগুলো কিটক্যাট, ছোট বড় সব সাইজের চকলেটের প্যাকেট, আর ভেতরে একটা হোয়াইট লিলির বুকে। অবশ্য নোট দেওয়া নেই কোনো, তবে আয়নার ধারণা ডাক্তার সাহেব কোনো কারণে অনুতপ্ত বা সরি বোধ করলে ফুল উপহার দেয়। তখনই বেল বেজে ওঠে। গেট মনে হয় ফাহাদ সাহেব খুললেন। বাইরে থেকে পুরুষালী আওয়াজ ভেসে আসে, নিশ্চয়ই সমুদ্র এসেছে। আলিয়া বেরিয়ে যায় দেখার জন্য। আয়না চুপচাপ রুমেই বসে, কিন্তু ওর নিজের স্বভাবেও চঞ্চলতা আছে। সে বসে থাকতে পারল না, বের হয়ে আসে রুম থেকে। সমুদ্র তখন ফাহাদ সাহেবের সঙ্গে বেশ সিরিয়াস ভঙ্গিতে কথা বলছিল। আয়নাকে আসতে দেখে দুজনার দৃষ্টি ওর দিকে গেল। ফাহাদ সাহেব সামান্য হাসলেন মেয়েকে দেখে। সারাদিনে কেবল রুম থেকে বের হলো, নিশ্চয়ই সমুদ্র এসেছে খবর পেয়ে বের হলো। আয়নার মনে হচ্ছে তার বের হওয়াই ঠিক হয়নি। সমুদ্রকে দেখার তো কিছু নেই। ওই ফালতু থার্ড ক্লাস ছেলেটাকে এক ঝলক দেখতে আসার দরকার ছিল না। বাসার সবাই তাকে এলিয়েনের মতো ট্রিট করছে। এত অদ্ভুতভাবে তাকিয়ে কেন আছে সবাই? ওর কেমন আনইজি লাগলো। সমুদ্রই কথা বলে ওঠে, শুনলাম তোমার নাকি ভীষণ মাথা ব্যথা, ওষুধ খাবে এখন? আয়নার এহেন প্রশ্নে মেজাজ আরো বিগড়ে গেল। আরে বাবা, কোন ডাক্তার কি কোনোদিনও রোগীকে জিজ্ঞাসা করে যে মিস রোগী, আপনি কি এখন মেডিসিন নেবেন? আজব তো। আয়না ওর দিকে তাকাতেই দেখে সমুদ্র আগে থেকে ওর পানে চেয়ে আছে। আয়না দ্রুত রুমে ফিরে আসে কিছু না বলে। সমুদ্র একটু পর আয়নার রুমে ঢুকে, হাতে একটা কালো ব্যাগ। এখানে ওর কিছু প্রয়োজনীয় হেলথ ইকুইপমেন্ট থাকে। এই ব্যাগটা ওর খুব প্রিয় একটা ব্যাগ। ইন্টার্ন করার টাইমে ওর প্রিয় প্রফেসর উপহার দিয়েছিল এটা। আয়না তখন রুমে বসে কেবল একটা কিটক্যাট মুখে দিয়েছে। এমন সময় সমুদ্রের সাথে দ্বিতীয় দফায় সাক্ষাৎ ঘটে। সে দ্রুত নড়ে চড়ে বসে টেবিল থেকে ওড়না নিতে ধরবে, এমন সময় সমুদ্র শুধালো, থাক, ওড়না না নিলেও হবে, আমিও তো এসেছি, আমার সামনে ওড়না নেওয়া লাগবে না। কথাগুলো বেশ স্পষ্ট আর কেমন অধিকার বোধ স্বরূপ বলল।
বলার ধাঁচে যা প্রকাশ পাচ্ছে, কিন্তু আয়নাও কম যায় না। সে সঙ্গে সঙ্গে টেবিল টান মেরে একটু ঝামটা মেরে ওড়না গায়ে জড়ায়। টেবিল থেকে এক ঝটকায় নেওয়ার ফলে পাশে দাঁড়িয়ে থাকা সমুদ্রের হাতে লাগে। আয়না দেখেও যেন দেখে না, ইগনোর করে করে সমুদ্রের অন্তরে জ্বালা পোড়া আরো বাড়াচ্ছে ও। সমুদ্র এতদিন পড়ে এসেছে গ্যাস্ট্রিকের জন্য, পেটে বুকে জ্বালা হয়। আজ এক অভিনব গ্যাস্ট্রিক আবিষ্কার করে সে। এটা মনোগ্যাস্ট্রিক। মনের মধ্যে জ্বালা পোড়া শুরু করে। তার ধ্যান ভাঙে। সমুদ্রের কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি খুব খুব তাড়া করে। চোখ গেল আয়নার হাতের দিকে। ওই তো এখনো তার নামের অক্ষরগুলো জলজল করছে আয়নার হাতের তালুতে। মুহূর্তের মধ্যে কেমন অজানা জেদ চাপে। খুব সেপারেশন চাই তোমার? চাইলে বুঝি খুব দিব? আমাকে তো বলার সাহস পাচ্ছ না। সমুদ্রের কেমন আয়নার উপর বড্ড জোর খাটাতে মন চাচ্ছে। এমন উদ্ভট সব অনুভূতিকে দমিয়ে নিয়ে বলে। হলুদ খামটা দেখেছো? আয়না ভ্রু কুচকে বলে। কোন হলুদ খাম? সমুদ্র তার দেওয়া বক্স থেকে কিটক্যাট সরিয়ে একদম শেষ প্রান্ত থেকে একটা খাম বের করে দেয়। এরপর বলে, তোমার দিনমোহর সেদিন দেওয়া হয়নি তো, তুমিও চাওনি। আয়নার হাতে ধরিয়ে দিল। আয়না একবার ওর দিকে তাকালো। সমুদ্র আচমকা ওর নাকফুলের জায়গায় হাত রাখলো। আয়না কেঁপে উঠে কিঞ্চিত ও শুধালো, সোয়ালিং তো হয়নি, তাহলে নাকফুল খুলে ফেলেছে কেন? এমনি। নাক ফুলানোর জায়গায় বন্ধ হয়ে যাবে, কিন্তু রক্ত জমাট বেঁধে তখন আর নাকফুল ঢুকবে না। না ঢুকলে নাই। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে ও। সমুদ্র বুঝে কালকের রাগ সবটাই ওই নাকফুলের উপর দিয়ে যাচ্ছে। ওটা সমুদ্রের দেওয়া উপহার ছিল বটে, আর মেয়ে যে পরিমাণ রেগে বোম হয়ে আছে, নাকফুল পড়তে বললে বারান্দা দিয়ে রাস্তায় ফেলে দিলেও দিতে পারে। সমুদ্র ইচ্ছে করে ওকে চেতানোর জন্য বলে, অবশ্য নাকফুলে তোমাকে মানাও না, তেমন অযথাই করেছিলাম। বউটা উচিত ছিল, বুদ্ধিমতী হলে বুঝতে। আয়নার এত রাগ উঠল। আয়না কি পড়বে না পড়বে, কাকে কোন নামে ডাকবে, এসব ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার। ওনার কিছু বলাই তো বেমানান, সেখানে বেটা উল্টোপাল্টা মতামত দেয়। আয়না ধাপ করে উঠে দাঁড়িয়ে খ্যাপাটে বাঘিনীর ন্যায় ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এক প্রকার রাগ নিয়ে নাকফুলটা নাকে বসাতে গিয়ে বেকায় দেয়, ব্যথা পায়, আর মুখ ফুটে অস্ফুটে আউ বলে ওঠে। সমুদ্র হন্তদন্ত পায়ে এগিয়ে এসে ওর কাঁধ ধরে নিজের দিকে টেনে এনে বলল, আমাকে বললে তো ঠিকঠাক মতো পরিয়ে দিতাম। আয়নার কাছে ওনার সবকিছু, এই যে অতিরিক্ত কনসার্ন, সবকিছুই যেন আলগা ঢং, লোক দেখানো প্রীতি মনে হচ্ছে। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে ক্ষণে সে ওর থুতনিতে হাত রেখে এদিক ঘুরিয়ে খুব সাবধানে নাকফুল পরিয়ে দিয়ে সেখানটায় হাত বুলায়। এরপর বলে, যার উপর আগ্নেয়গিরির মতো রেগে ফুসছ, সে জলজান্ত সামনে আছে। পারলে তার উপর রাগ দেখা, অন্য কিছুর উপর রাগ দেখাতে হবে না। এরপর টুক করে ওই জ্বলতে থাকা নাকফুলের উপর একটা আলতো করে চুমু খেলো। এরপর বলে, নাক বোঝা, এর জন্য ঠিকঠাক আরাম করে ভারী কিছু দিতে পারলাম না। আয়নার এত মেজাজ খারাপ হয়, সে সঙ্গে সঙ্গে বাজকায় গলায় বলে, বোচা নাক নিয়ে এত সমস্যা থাকলে বিয়ে কেন করলেন? খাড়া নাকওয়ালা মেয়ের কাছে যান, এক্ষুনি বেরোন আমার রুম থেকে। সমুদ্র হাসি আটকাতে পারে না। কালকে থেকে পরিস্থিতি এত বাজে যাচ্ছিল যে হাসার মতো পরিবেশ ছিল না, কিন্তু এই মুহূর্তে দম ফাটানো হাসি পাচ্ছে। মানুষ নিজের বোচা নাক নিয়েও এত অবসেসড হয়? আয়নাকে আর রাগানো ঠিক হবে না ভেবে সে রুম ছেড়ে বের হলো, কিন্তু একেবারে চলে যায় না। ফাহাদ সাহেবের সঙ্গে কিছুক্ষণ কথা বলে জানলো আয়না ওর বাবার উপরও রেগে আছে। সমুদ্রের মনে হচ্ছে আজ বুঝি রাগ দিবস, দেখি সুযোগ পেলে ওকে হ্যাপি অ্যাংরি ডে উইশ করে আরো খেপাতে হবে। সমুদ্র মনের ভুলেও শ্বশুরকে সেপারেশন নিয়ে কিছু জিজ্ঞাসা করেনি। নতুন জামাই সে, এসব জিজ্ঞাসা করা মানে হলো কিছুটা এমন, নিজে থেকে কুমিরের জন্য খাল কেটে সেই খালে সোফার এসির ব্যবস্থা করা। আগবাড়ায় বিপদ ডাকার মতো নির্বোধ হওয়া যাবে না। এজন্য কৌশলে সেপারেশনের এন্টি দেনমোহর বুঝিয়ে দিয়ে তাদের বিয়ের ভিত্তি আরো মজবুত করতে উঠে পড়ে লেগেছে। নিজের কামাই করা টাকা দিয়েছে দেনমোহরে, অধিকার তো আছেই। আজ থেকে আরো এক ধাপ বেশি এগিয়ে গিয়ে আরো বেশি অধিকারের ভাগিদার হলো। ফাহাদ সাহেবের সঙ্গে বসে টিভি দেখতে বসে সে। একটু পর ফাহাদ সাহেব উঠে পড়লেন। মনটা বড় উসখুস করছে সমুদ্রের। আয়নাকে দেখলে এক কাপ চা বানাতে বলবে। রুমে যেতেও খানিক লজ্জা লাগছে। কিছুক্ষণ পর আয়না বের হয়। ওকে দেখে বোঝার উপায় নেই ওর মনে কি ঝড়টাই না গেছে। বেরিয়ে এসে দেখলো সমুদ্র টিভিতে খেলা দেখছে। মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই বাংলাদেশ আজ খুব বাজে খেলছে। সমুদ্র আয়নাকে দেখা মাত্রই টিভি অফ করে দেয়। আয়না প্রশ্ন করে, অফ কেন করলেন? বউ সামনে থাকলে টিভি দেখা ঠিক হবে না। আয়না বিরক্ত হয়ে চলে যায়। ফাহাদ সাহেব সবকিছুতেই মাত্রাতিরিক্ত ভাবে বাড়াবাড়ি করেন। আজ নিজের বাসা জ্বলছে, নিজের মেয়ে রেগে আছে, তবুও মেয়ে জামাই আপ্যায়নে কমতি রাখেন না। সমুদ্রকে কল করেছিলেন তিনি এমনি কথাবার্তার জন্য। কথার ফাঁকে বললেন আয়না সারাদিন মাথা ব্যথার জন্য শুয়ে আছে। এটা শুনে সমুদ্র আসবে বলে জানায়। এরপর তিনি হালিমা বুয়াকে দিয়ে খাসির মাংস, মুরগির মাংস আর রূপচাঁদা মাছ রান্না করতে বলেন।
সমুদ্রকে ডিনার করতে দিলেন, কিন্তু নিজে না খেয়ে রুমে ঢুকে পড়ে। সমুদ্র অল্প খেয়ে আয়নার রুমে যায়। আয়না তখন বেডের উপর অযথায় গোছানো কাপড়গুলো ভাঁজ খুলে ফের গুছাচ্ছে। এসব ইচ্ছে করে করছে যেন ব্যস্ত থাকা যায়। সমুদ্র গিয়ে একটা গুছিয়ে রাখা ওড়না হাতে নেয়, এরপর বলে, গোছানো জিনিস এলোমেলো কেন করছো? আমার কাপড় আমি যা ইচ্ছে করবো, আপনার কি তাতে? আমার বউয়ের কাপড়, তাই এত কিছু। তোমরা একটা ওড়না নিয়ে যাই। ওনা দিয়ে আপনি কি করবেন? কিছু করবো না, জাস্ট আমরা আলমারিতে রেখে দেবো। আমার মতে আমার আলমারিও বিবাহিত ব্যাচেলর, মেয়ে কাপড়ের ছোঁয়া চাই ওর। কি কান্নাকাটি করে প্রতি রাতে জানো না তো। সেদিন বলছিল আমার কাঠের দাগে আর জেন্টস প্যান্ট চাই না, মেয়েদের কাপড় সাজিয়ে রেখে আমাকে ক্ষমা দাও। এর জন্য নিয়ে যাচ্ছে তোমার ওড়না। আলমারির দুঃখে আমিও দুঃখিত। আয়নার এত পরিমাণ হাসি আর মেজাজ গরম দুটো একসঙ্গে হলো। আচমকাই সমুদ্র তার হাত টেনে ধরে নিজের সামনে দাঁড় করায়, এরপর বলে, আর কত রাগ করে থাকবে? আয়নার সত্য বলতে সমুদ্রের উপর রাগ অনেকখানি কমে এসেছে। ওর এক্সপেকটেশন এত ডাউন ছিল, ভেবেছিল সমুদ্র আর কোনোদিন আসবেই না, ফোনও দিবে না, কিন্তু ও এসেছে। এতেই খুশি আয়না। ওর লাইফে প্রথম পুরুষ হলো সমুদ্র। ওর উপর অটোমেটিক রাগ কমে আসে, কিন্তু অভিব্যক্তিতে প্রকাশ পায় না। সমুদ্র ওড়না টান মেরে পকেটে ঢুকালো। আয়না অসন্তোষ দৃষ্টিতে তাকিয়ে থাকে, দাঁতে দাঁত চেপে বলে, আমার ওনা ফেরত দিন। লাগবে আমার। আয়না মনে মনে ভাবে, এই লোকটা তো পিকুলিয়ার কেন? উফ, ওড়না দিয়ে তার কাজটা কি? মনে যাচ্ছে এক্ষুনি 4টে ওড়না ওনার গলায় ঝুলিয়ে দিতে। যথেষ্ট। কিয়ৎক্ষণ পরে সে আয়নার দিকে ঝুঁকে এসে ওর কোমর আলতো করে ধরে, মুখে চোখে ঠোঁট গোল করে ফু দেয়। নিজের মুখটা একটু সামান্য আগাতে সিগারেটের বাজে গন্ধ ভেসে আসে। বিরক্ত হয় আয়না। ডাক্তার হয়েও সিগারেট খায়, তার উপর ওর একদম সিগারেটের স্মেল পছন্দ না। সিগারেটের গন্ধে তো আপনার পাশেই থাকা যাচ্ছে না, প্লিজ দূরে সরেন। সমুদ্র বলে, ঘরে বউ আসলে সিগারেটের প্যাকেট ভুলেও খুলে দেখবো না, তখন তো অন্য প্যাকেট খুলতেই টাকা হয়ে যাবে। অন্য প্যাকেট বলতে কি মিন করছেন? কাপড় আর থালা বাসন মাঝে সাবানের প্যাকেট। ডাবল মিনিং কেন নিচ্ছ? আয়না পাগলের কথায় সাড়া দেওয়ার প্রয়োজন মনে করে না। তোমার বাবা ডিনার করালো, কিন্তু ডেজার্ট তো দিল না। আয়না ভ্রু কুচকে তাকাতেই ওকে মুহূর্তের মধ্যেই সমুদ্র নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। আয়না পিলে চমকে উঠে দূরে সরে আসতে চায়, সমুদ্র বাধা মানে না। দরজা খোলা। আচ্ছা, আপনার কি কাণ্ডজ্ঞান নেই? কমন সেন্সের অভাব আপনার। সমুদ্র চোখ বুলিয়ে দেখে আসলে দরজা অল্প একটু ফাঁকা হয়ে খোলা আছে। আফসোস হলো তার কেন লক করে আসলো না ভেতরে। ম্যাডামের রাগ অনেকটাই কমে গেছে, ভালো সুযোগ ছিল, এটাও হাতছাড়া হলো। ধ্যাত, দরজাটার উপর এতটা রাগ উঠলো, পারলে দরজা ভেঙে গুড়িয়ে দিত। সে নিজের পক্ষে সাফাই গিয়ে বলে, ঘরে জামাই থাকলে তোমার ফ্যামিলির কেউ আসবে না, ট্রাস্ট মি। সরেন তো। তারপর সে বলে, অন আ সিরিয়াস নোট, তুমি দুপুরে খাওনি, এর জন্য তোমার বাবা সহ পুরো পরিবার না খাওয়া। সবাই তোমার জন্য না খেয়ে আছে। তোমার দাদা ভাইয়ের গায়ে জ্বর, কাশছে অনেক, তিনিও খাননি। এইভাবে বেঁকে বসে থেকে ওদের কষ্ট দিও না, একসাথে সবাইকে নিয়ে ডিনার করো। সমুদ্র আরো টালবাহানা করতো আজ থেকে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ কোথা থেকে মিলি ছাড়া পেয়েছে। ও ফাঁকা অংশ দিয়ে আয়নার রুমে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সমুদ্র বিড়াল দেখা মাত্রই চিল্লাপাল্লা শুরু করে। ওকে দেখে মনে হচ্ছে কেউ সমুদ্রের লেজে আগুন জ্বালিয়ে দিয়েছে। মিলিও কেন যেন বেশ মজা পাচ্ছে। সে সমুদ্রের দিকেই ছুটে যায়। সমুদ্র দ্রুত বিছানায় উঠে পড়ে, এরপর ভয়ার্ত সুরে বলে, বিড়ালকে বের করে দাও না প্লিজ, ওকে সরাও। আয়না এতক্ষণে সমুদ্রকে সাহায্য করার কোনো পন্থা পায় না, হলে এই লেজকাটা শিয়ালটাকে কোনোভাবেই যুক্তি দিয়ে হারানো যায় না। সে মিলিকে কোলে তুলে নিয়ে বলল, মিলি কেন যাবে? এটা মিলির বাসা, যারা বিড়াল ভয় পায় তারা যাক। সমুদ্র বেড থেকে নামতে চাইলে ফেরও মিলিকে ছেড়ে দিল। মিলির কাছে সমুদ্র কিছুটা জোকারের মতো বোধ হয়। মিলি লেজ নাড়িয়ে হাঁটা দিলেও লাফালাফি করে। খুব মজার ঘটনা। মিলি লেজ নাড়িয়ে সমুদ্রের দিকে ছুটে। সমুদ্র দ্রুত বেডে উঠে পড়ে। আয়নাকে উদ্দেশ্য করে বলে, এই প্লিজ ওকে সরাও। না, মিলি এখন খেলবে। আপনার সমস্যা কেন এতে? সমুদ্র বলে, তুমি বিড়ালটাকে কোলে নাও, আমি যাচ্ছি, বাট ওয়ান কন্ডিশন, ভুলেও ওকে ছেড়ে দিবে না। আচ্ছা। সমুদ্র বেড থেকে নেমেছিল, কিন্তু আয়না মিলিকে ছেড়ে দেয়। কন্ডিশন মানে না কোনো। বেচারা সমুদ্র পায়তারা করছিল আজ বউয়ের বাড়ি রাতে থেকে যাবে, কিন্তু ভাগ্য অসহায় হলে যা হয় আর কি। এই বয়সে এসেও বিড়ালের ভয়ে আয়নার বাসা থেকে এক প্রকার ছুটে বেরিয়ে আসে সে। বিড়ালটাও খুব পাজি, তাকে দেখেই তার পিছু ছুটে। কেন রে ভাই, কি দোষ তার? গত দুদিন ধরে আয়নাদের বাসার পরিবেশ খুব একটা অনুকূল অবস্থায় নেই। সময় মাফিক সব হচ্ছে, কিন্তু তবুও ঝড়ে ভেঙে পড়া গাছের মতো করুণ দশা সবার। ফাজ সাহেবের দ্বিতীয় বিয়ের খবর বয়োজ্যেষ্ঠদের গুটি কয়েকজন জানতেন, তবে এখন খোলাসা হওয়ার পর ফ্যামিলির সকলে জেনে যায়। আয়নার সবচেয়ে আশ্চর্য লাগে, বেশিরভাগ মানুষই ফাজ সাহেবের পক্ষ নিয়ে কথা বলে সরে পড়ছে।
গ্রামের বাড়ি থেকে এক ফুপু কল দিয়েছিল। ইনিয়ে বিনিয়ে কিছু সৌজন্যমূলক কথা বলল, এরপর সরাসরি জিজ্ঞাসাই করে ফেলে। শুনলাম ফাহাদ ভাই সাহেব আরেকটা বিয়ে করছে। মেয়েদের বিয়ে দেওয়ার বয়সে নিজেই বিয়ে করলো। আয়নার ওই সময় ভীষণ রাগ, কষ্ট, ক্ষোভ, বেদনায় মন বিষিয়ে ওঠে। উনি অবশ্য পরে বলছিল বিয়ে করে নাকি ভালো করেছে, একা কতদিন থাকা যায়, এইসব কিছু ভালো সুশীল কথা বলে দ্বিতীয় দফায় খোঁটা মেরে জিজ্ঞাসা করলো, তার নতুন জামাই আর নতুন বউ নিয়ে গ্রামে আসিও, নতুন মানুষদের গ্রাম ঘুরায় নিয়ে যাই। আয়না হতভম্ব হয়ে পড়ে। মানুষজন এভাবে কেন তাকে খোঁচা মেরে কথা বলছে? বলবেই বা না কেন? তবে কেউ কি একবারও তাদের দু বোনের দুঃখ বোঝার চেষ্টা করে না? আয়নার মন খুব খারাপ হয়, কেমন বিষাদে ছেয়ে যায় মন। এতটাও মডার্ন না যে মায়ের রিপ্লেসমেন্টকেও সয়ে নিবে। সকালের নাস্তার জন্য ফাহাদ সাহেব আয়নাকে ডাকতে আসলেন। গত দুদিন ধরে দুই বোনের কেউই ঠিক মতো তার সঙ্গে কথাও বলছে না, খাওয়া দাওয়া করছে না। ফাহাদ সাহেব নম্র গলায় আয়নার রুমের দরজা ধাক্কালেন, তারপর বলে ওঠে, আয়ু, নাস্তা করতে এসো, ক্লাস আছে না আজকে? আয়না জবাব দেয় না ভেতর থেকে। ফাহাদ সাহেব দরজা খুলে ভেতরে উকি দেন। ওই সময় আয়নার একটু আগের বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর এখন বাবাকে দেখা মাত্রই রাগের মাত্রা যেন ফুটন্ত তেলে পানির ছিটা দেওয়ার মতো। বাবার জন্য তাকে সবাই যা ইচ্ছে তাই বলছে, অপমানিত হওয়ার সুযোগ করে দিল। সে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আব্বু তুমি এক্ষুনি আমার রুম থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না আমার। ফাহাদ সাহেব বেশ খানিকটা আহত হলেন, সেই সঙ্গে হতবুদ্ধি হয়ে পড়েন। আয়নার স্বভাব তো খুব শান্তশিষ্ট ধরনের, ঝগড়াঝাটির মধ্যেও নেই, বরং মিষ্টিভাষী আর হাসি খুশি ধরনের। আয়নাকে এভাবে চিল্লাতে দেখেনি এর আগে, বরং তাদের বাসায় এমন চিল্লাপাল্লা অশান্তির আগে কখনোই হয়নি। কাজেই আয়নার চিৎকারের আওয়াজে ফাহাদ সাহেবের মা সালেহা বানুও এগিয়ে আসেন দেখার জন্যে। আয়নার চোখে তখন জল ছিল, সে আবারও চিৎকার করে বলে, তুমি এখনো কেন আমাদের বাসায় আসো? যাও তোমার দ্বিতীয় স্ত্রীর কাছে যাও, এক্ষুনি যাও বাবা, আর কোনোদিন আমাদের কাছে আসবে না। ফাহাদ সাহেব বুঝলেন আয়না এখনো রেগে আছে। রেগে থাকাটা অস্বাভাবিক না। শাইলাও অগ্রিম জানিয়ে দিয়েছে, যেহেতু সংবাদ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে রিয়েক্ট করেনি, নীরব ছিল, কাজেই বাসায় গিয়ে পরবর্তীতে ফাহাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। জানার পর বুঝে পাচ্ছিল না কি করা উচিত। আবার অন্য কারো বাসায় ছিল সঙ্গে নতুন জামাই, সবটা চেপে গেছে। বাসায় যাওয়ার পর তোলপাড় শুরু হবে। শাইলার কথাই ঠিক হলো। 3 দিন ধরে বাসার পরিবেশ অস্বাভাবিক। আয়না বাবার সামনেই দরজা লাগিয়ে দেয়। ফাহাদ সাহেবকে সালেহা বানু সান্ত্বনা দিয়ে বলে, আয়ু বুবুর মনটা খুব নরম, এই জন্য কষ্ট পাচ্ছে বেশি। ওর ব্যবহারে মনে কিছু নিস না। না, মনে কিছু নেইনি, বুঝতে পারছি ওর খারাপ লাগবে। ফাহাদ সাহেব আলিয়াকে ডাকলেন, কিন্তু আলিয়াও ঘুমিয়ে আছে। উনি একাই নাস্তার টেবিলে বসে পড়লেন। 2 মেয়েকে নিয়ে গভীর চিন্তায় মগ্ন সে। খাওয়ার মাঝে বলে ওঠে, আম্মা, অফিসের কাজে চিটাগাং যেতে হবে 3 দিনের জন্য। লকারে টাকা আছে, প্রয়োজন হলে খরচ করবে। এরপর হালিমা বুয়াকে ডাক দিলেন। হালিমা বুয়া রান্নাঘর থেকে বের হয়ে আসেন দ্রুত। ফাহাদ সাহেব বলেন, হালিমা আপা, এই 3 দিন বাসায় মাছ রান্না করবেন না, ওদের 2 বোনের মাছ পছন্দ না। ওরা যা খেতে চায় ড্রাইভারকে দিয়ে বাজার করে রান্না করে দিবেন। আচ্ছা বাইসাব। ফাহাদ সাহেব ফের আয়নার রুমের সামনে গিয়ে বলল, আয়ু, আমি যাচ্ছি অফিসের কাজে 3 দিনের জন্য চিটাগাং। দাদা দাদির যত্ন নেবে। বন্ধ দরজার ওপাশ থেকে কোনো সাড়া এলো না। আলিয়ার যখন ঘুম ভাঙে তখন বেলা 11টা। ঘুম থেকে উঠেই দেখে রুমের মধ্যে হালিমা বুয়া কাপড় ভাঁজ করছে। ওনার ইতিমধ্যেই দুপুরে রান্নাবান্না শেষ বোধহয়। 12টার পর থেকে হালিমা বুয়া টিভি দেখা শুরু করে। সব কাজ শেষ করে আলিয়া উঠে বসে বলে, আজকে নাস্তা কি? হালিমা বুয়া বলে। আলিয়া চোখ কচলে ফোন হাতে নিতেই সামান্য অবাক হয়। শ্রাবণ মেসেজ পাঠিয়েছে। শ্রাবণের মেসেজ দেখতে একটু ভালো লাগে, পরক্ষণে ফোন রেখে দেয়, সিন করে না। শ্রাবণ হলো আপার শ্বশুর বাড়ি থেকে আসা গেস্টের কার যেন ছেলে। মেহেদির দিনে একসঙ্গে অনেকক্ষণ ছিল তারা, সেই সুবাদে পরিচয়। এরপর হুট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। দেন প্রায় প্রতিদিনই মেসেজ দেয়। আলিয়ারও অবশ্যই ভালো লাগে ওর সাথে কথা বলতে। এর আগে কোনোদিনও এইভাবে কোনো ছেলের সঙ্গে চ্যাট করেনি, কারণ বাবার স্ট্রিক্ট বারণ আছে, কোনো ছেলের সঙ্গে প্রেম করা যাবে না। তবে বাবা নিজেই যে কাজটা করলো, এরপর আলিয়ার বাবার উপর ভীষণ ক্ষোভ। সেই ক্ষোভ থেকেই বাবার বানানো সব রুলস ব্রেক করার জন্য উঠে পড়ে লেগেছে সে। এতদিন শ্রাবণকে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু গত 2 দিন ধরে ওর সাথে ভাব জমাচ্ছে। আলিয়া ঠিক করেছে সে হয় পালিয়ে বিয়ে করে বাবাকে শিক্ষা দেবে, আর তা না পারলে বাবার পছন্দ করা ছেলেকে ডিচ মেরে বিয়ের দিন সব সোনাদানা নিয়ে ভেগে যাবে। এতেও বাবা অনেক বেজ্জতি হবে। এভাবে প্রতিশোধ নিতে চায় সে, কিন্তু পালাবে যে, কার সাথে পালাবে? লাগেজের সঙ্গে তো আর পালাবে না। একটা বয়ফ্রেন্ড তো লাগবে, কই থেকে পাবে বয়ফ্রেন্ড? তখনই খেয়াল হলো শ্রাবণ তাকে কেন যেন খুব পটানোর চেষ্টা চালাচ্ছে। এর আগেও একজন এমন করেছে, কিন্তু ওকে আলিয়া বিন্দু মাত্র পাত্তা দেয় না।
একবারে ছাপড়ি টাইপ ছেলে ছিল, কিন্তু শ্রাবণ এমন না। ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল, এখন ইকোনমিক্সে পড়ছে 3rd ইয়ার, তাও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ওকে পাত্তা দেওয়া যায়, সব দিক থেকেই চলনসই সে। আলিয়া যখন নাস্তা করতে রুমের বাইরে যায় ততক্ষণে আয়না বেরিয়ে গেছে ভার্সিটির উদ্দেশ্যে। আয়নার মন মেজাজ খুব খারাপ, এত বিরক্ত আর ইরিটেটের আগে কোনোদিনও লাগেনি। সকাল 9টা 10-এ একটা ক্লাস ছিল, আরেকটা হওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু হুট করে দুপুরের ক্লাস ক্যান্সেল হয়ে যায়। তার সেকশনের বাকি ফ্রেন্ডরা ক্লাস ক্যান্সেল হয় বেশ ফুর্তিতে আছে। ক্লাস ক্যান্সেল হওয়ার আনন্দ একদিকে, আর সারা পৃথিবীর যত আনন্দ তার দাড়িপাল্লার আরেকদিকে। আয়নার ধারণা পোলাপান সবচেয়ে খুশি হয় ক্লাস ক্যান্সেল হলে। সে সহ আরো 4-5 জন ফ্রেন্ড টিএসসির দিকে এগিয়ে গেল। আজ রোদ একদম মাথা বরাবর, সূর্যের তেজ আজ বেজায়। ধুধু রোদে টিএসসির সামনে এক প্রকার বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা লেবুর শরবতের গ্লাস। এমন সময় সমুদ্রের কল আসে তার নাম্বারে। রোদে চোখ মুখ কুচকে এসে ফোন রিসিভ করে। হ্যাঁ আয়না, কোথায় তুমি? আয়না একবার ভাবলো বলবে বাসায় আছে, দুপুর টাইম যদি বাসায় চলে আসে। এই ভেবে সত্যটাই বলে দেয়। ভার্সিটির সামনে টিএসসিতে। ফ্রেন্ডের সঙ্গে আছে? হ্যাঁ তো। আমি শাহবাগের দিকে একটা কাছে এসেছি, 3 মিনিট দাও, আসছি। আয়না কানে ফোন নিয়ে চোখ বড় বড় করে। উনি এদিকে আবার কি করতে এলো? শাহবাগে কাজে আসলে কি টিএসসি এসে দেখে যেতে হবে নাকি? আয়না লেবুর শরবত হাতে দাঁড়িয়ে থাকে। পাশে তার 5 জনের ক্লাসমেটের কেউ বসে বা দাঁড়িয়ে আছে। বাবরি চুলে সুব্রত, ও কাঁধে গিটার নিয়ে বসে আছে। রোদের মধ্যে কোনো হেলদোল নেই। আয়না ভাবে ওর আসলে সিএসি নেওয়া উচিত হয়নি, চারুকলাতে যেত, সারাদিন ভাবুক হয়ে ভাবতো আর ক্যানভাসে রং তুলি নিয়ে খেলতো। ওইদিকে অর্পাও দাঁড়িয়ে ফোনে ব্যস্ত। আসলে ভার্সিটি লাইফে সবারই নিজের একটা বাউন্ডারি থাকে, যে যার মতো যাকে নিয়ে ব্যস্ত, শুধু ফ্রি টাইমে বন্ধু নিয়ে আড্ডা। প্রতিবার সুব্রত, কাজল ওরা সিলেট যাওয়ার প্ল্যান করে। ওদের ক্লাসে একজন চাকমা ফ্রেন্ড আছে, ওদের বাড়িতে ঘুরতে যাবে, অথবা সুব্রতের গ্রামের বাড়ি নেত্রকোনা যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু 2য় বর্ষে এসেও তা কার্যকর হয় না। আয়নার ঘোর কাটে যখন কেউ তাকে পেছন থেকে ডেকে ওঠে। আয়না? আয়না সহ ওর বাকি ক্লাসমেটরাও ফিরে তাকালো। সে দেখলো সমুদ্র এসেছে, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। আজকেও হালকা নীল রঙের একটা ফর্মাল শার্ট পরেছে, কিন্তু ইন করেনি। নীলচে চোখের মনির সঙ্গেও শার্ট দারুণ ম্যাচিং হয়েছে। দূর থেকে আয়নাকে তাকাতে দেখেও হেসে দেয়। আয়নার ওই সময় খুব ব্যাকুলতা অনুভব হয়, কেন যেন মায়া আসে ওর প্রতি। নিজের জন্যও মায়া লাগে, কেমন অদ্ভুত অজানা একটা অনুভূতি মনের কোনখানে জানি পাখা ঝাপটায়, টের পায় কিন্তু বুঝে উঠতে পারে না। নারী হওয়ার দুর্ভোগের মধ্যে অন্যতম হলো নিজের অনুভূতি নিজেই বিশ্লেষণ করতে না পারা। এই যে এই মুহূর্তে তার কেমন খামখেয়ালি অনুভূত হচ্ছে, মনে হচ্ছে দুহাত মেলে কোনো ভিনদেশে উড়াল দিতে। ওনার হাসি মুখের দিকে তাকাতেই কান্না পাচ্ছে। মনে হচ্ছে সামনে গিয়ে হাতটা ধরে শাসিয়ে বলতে, শুনুন মিস্টার হোসেন, আজ থেকে আপনার ওই সুন্দর দুটো চোখ অন্য মেয়েদের দেখবে না ভুলেও। রাস্তায় বের হওয়ার সময় চোখ বেঁধে বের হবেন। এখন উনি যদি প্রশ্ন করেন চোখ বেঁধে বের হলে তো দুর্ঘটনা ঘটবে, তখন আয়নার কাছে উত্তর থাকবে না, ব্যাখ্যা থাকবে না। কিন্তু এত সুন্দর মিষ্টি অনুভূতির মধ্যেও বিশ্রী একটা স্মৃতি ভেসে আসে। তবু একটা কিন্তু রয়ে যায় কোনো এক পঠিত পাতায়। সমুদ্র রাস্তা ক্রস করে তার সামনে এসে দাঁড়ায় এবং বলল, আয়নাকে প্রথমবার ফ্রেন্ড ব্যতীত কোনো অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলতে দেখে অর্পা অবাকই হয়। ওর খেয়ালই ছিল না বান্ধবীর বিয়ে হয়েছে। অবশ্য সুব্রত আর কাজলের মনে হলো এটা নিশ্চয়ই দুলাভাই, কারণ বিয়ের ছবি দেখেনি। আন্দাজে কিছু বলাও যায় না জন্য চুপ থাকে। অর্পা একটু ঠোঁট কাটা স্বভাবের, বলে ফেলে, এই লম্বু ব্যাটা কে রে দোস্ত? তোর সঙ্গে কেন কথা বলে এই লম্বু ব্যাটা? আয়না এত বেশি অস্বস্তিতে পড়ল, সে সমুদ্রের পানে তাকায়। ও মিটমিটিয়ে হাসছে যেন। আয়না আস্তে করে বলে, ওনার নাম সমুদ্র, আমার হাজবেন্ড, তোদের দুলা ভাই। কথাগুলো বলার সময় নিজের গলার স্বর কেঁপে ওঠে। লাজে কিঞ্চিত পরিমাণ গালের ফোলা অংশে লাল রক্তিম আভা ফুটে ওঠে। সবাই নড়ে চড়ে উঠল। এরপর সমুদ্রের সঙ্গে কথা বলা শুরু করে। অর্পা ক্ষমা প্রকাশ করলো। ভাবুক সুব্রত গিটার বের করে এনে বলে ওঠে, আয়না আর দুলাভাইয়ের জন্য 2 লাইন গাই, গরিবের তরফ থেকে ছোট উপহার। ও গিটারে টুংটাং আওয়াজ তুলে। টিএসসির মোড়ে এমন গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা অহরহ খুঁজতে পাওয়া যায়। যে হাতে জাভা পাইথনের কোডিং তোলার কথা, সে হাতে অবলীলায় গিটারে সুর তুলে গেয়ে ওঠে, আমায় প্রশ্ন করে নীল দুবুর তারা, আর কত কাল আমি রব দিশে হারা। আমায় প্রশ্ন করে নীল দুবুর তারা, আর কত কাল আমি রব দিশে হারা। কারা যেন ভালোবেসে আলো জ্বালিয়েছিল, সূর্যের আলোই তাই নিভে গিয়েছিল।
আয়নার গান শোনা মাত্র আরো একবার কি ভীষণ প্রখর এক অনুভূতি হন্য হয়ে বুকের মাঝে বরাবর তীব্র স্রোতের ন্যায় আছড়ে পড়ে। আসলেই হুট করে মনে হচ্ছে আশেপাশে কোথাও ভ্যাবসা গরম ভাব নাই। সূর্যের তেজ উনি আসার সঙ্গে সঙ্গে নিভে গেছে কি? অতিরিক্ত কোলাহল, রিকশার হর্ন, কাকের কাকা, গাড়ির বিকট শব্দ, মানুষজনের হইচই উপেক্ষা করে সুব্রতের গাওয়া 2 লাইন কি দারুণ জমে যায়। আয়না একধানে সমুদ্রের পানে তাকিয়ে থাকে। সাহিত্য এত সুন্দর কেন? আরো সুন্দর বোধহয় শিল্পীরা, যারা সাহিত্যকে প্রাণ দেয়। তার চেয়েও সুন্দর বোধহয় সদ্য প্রেমে পড়া কোনো তরুণীর চোখে তার সেই প্রেমিক। 2 লাইন গাওয়ার পর সুব্রত থেমে যায়। এরপর আয়নার সব ফ্রেন্ড তাদের একমাত্র দুলাভাইকে বলল ট্রিট দিতে। সমুদ্র রাজি। ওরা অবশ্য বেশি কিছু চায় না, টিএসসির মোমো আর ফুচকা খায়। ওতেই আনন্দ যেন। সুব্রত বলে, দুলাভাইকে ডিপার্টমেন্টে ঘুরে নিয়ে যা। আয়নার ইচ্ছা ছিল না, তবে সমুদ্রের ইচ্ছা ছিল ডিপার্টমেন্ট দেখবে। অগত্যা বাধ্য হয়ে নিয়ে গেল এ ইউনিটের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিএসসি শাখায়। ওদের ক্লাসরুম আজ ফাঁকা ছিল। ডিপার্টমেন্টের সামনে ওখানটায় কয়েক মিনিট পার করে ফিরে আসার পথে আয়নার মেজর কোর্সের ফ্যাকাল্টির সাথে সাক্ষাৎ ঘটে। স্যার আয়নাকে সিআর হওয়ার সুবাদে চেনেন। স্যার অনেক রসিক লোক, মজা নিয়ে পড়ায়। ওনার ক্লাসে হাসি মাস্ট, এজন্য আয়নার প্রিয় শিক্ষক। উনি করিডোর বা ভার্সিটির যে কোনো জায়গায় দেখা হলে শিক্ষার্থীদের 2টি প্রশ্ন করে, কেমন আছো আর কই যাচ্ছ। আজও ব্যতিক্রম হলো না। উনি সালামের জবাব দিয়ে প্রশ্ন করলেন আয়নাকে উদ্দেশ্য করে। এরপর সমুদ্রকে খেয়াল হলো। সমুদ্র পোশাক আশাক দেখেই বোধ করি বুঝলেন ছাত্র না। পুনরায় জিজ্ঞাসা করলো, কে তুমি বাবা? সমুদ্র একবার আয়নার দিকে তাকায়। এরপর নিজে থেকে সুন্দর করে সালাম দিয়ে যথেষ্ট ভদ্রভাবে বলে, স্যার আমি আয়নার স্পাউস। স্যার শুনে বেশ খুশি হলেন। ছাত্রছাত্রীদের তিনি নিজের সন্তান সমতুল্য ভাবেন। ওদের সুখী পরিবার দেখে ভালোই লাগে। তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয় সে দোয়া দিলেন। এরপর জিজ্ঞাসা করলো, বাবা তুমি কিসে পড়ছো? তুমিও ইঞ্জিনিয়ার নাকি? না স্যার, আমি ম্যাককুয়ার ইউনিভার্সিটি সিডনি অস্ট্রেলিয়া থেকে মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছি। মাশাআল্লাহ, তুমি তো তাহলে আমাদের সিএসসি ডিপার্টমেন্টের জামাই। আবার এসো, কেমন জামাই বলে কথা। স্যার যেতেই সমুদ্র শব্দ করে হেসে প্রায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বলে, ইন্টারেস্টিং তো। পিচ ঢালা রাস্তার উপর দিয়ে গাড়ি সাই সাই করে এগিয়ে যাচ্ছে। সমুদ্র মনোযোগ সহকারে ড্রাইভ করছে। পাশের সিটে চুপটি করে বসে আছে আয়না। ওর মধ্যে কোনো হেলদোল নেই, বাসায় ফেরার তাড়াও নেই, বরং বাসায় ফিরতে না পারলে স্বস্তি বোধ করবে। সমুদ্র কোথায় নিয়ে যাচ্ছে সে ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করেনি। কোথায় বা সর্বোচ্চ নিয়ে যেতে পারবে? নরকে? ওই নরকের কারারুদ্ধ গুমট পরিবেশ তো নিজের বাসাতেই বিরাজমান। আয়নার চোখ বুজে আসছিল। সমুদ্র একবার ওর দিকে তাকায়, এরপর শুধালো, ঘুম পাচ্ছে? আয়না হকচকিয়ে ওঠে। এরপর বলে, ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘুরবো কোথাও, দেন লাঞ্চ করবো, বাট মিটিং আছে। এখন কিন্তু মিটিংয়ে যাচ্ছে। মিটিং শেষ করে লাঞ্চ করে বাসায় পৌঁছে দিব। আয়নার একবার বলতে মন চাইলো বাসায় যাব না, গাড়ি থামান, কিন্তু শরীরে জোর পায় না, কেমন ক্লান্ত লাগছে। সমুদ্র বার কয়েক আয়নার দিকে তাকায়। যতবারই ওকে দূর থেকে অফিসে দেখেছে মেয়েটা এত নিশ্চুপ স্বভাবের না। সবসময় একটা চঞ্চলতা ভাব থাকে ওর মধ্যে। অফিসে প্রায় সবার সঙ্গে ওর ভাব, সবার সঙ্গে কাজ বাদ দিয়ে খালি গল্প করে। সেই মেয়ে নিশ্চয়ই বড় আঘাত পেয়েছে বিধায় এত নিশ্চুপ। সমুদ্রের অনুতপ্ততার মাত্রা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। কেন সে নিজের অতীত টেনে এনে বর্তমানকে কষ্ট দিল? কেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি? তার একটা ভুল কাজের জন্য এখন দুজনকেই পোহাতে হচ্ছে। অন্যকে দুঃখ দিয়ে কোনোভাবে সে সুখে থাকতে পারে না। অন্যরা অবশ্য পারে, কিন্তু সমুদ্র পারে না। নিজের কাছে নিজেই ছোট হয় খুব। আয়নাকে ওভাবে বাজেভাবে ট্রিট করার পর সে এত পরিমাণ গিল্ট ছিল, সরি বলেও কাজ হলো না। তাদের সম্পর্ক এখন কেমন জানি নড়বড়ে হয়ে উঠেছে, বাবুই পাখির বাসার মতো। ঝড়ে যে কোনো সময় ভেঙে যাবে, কিন্তু দূর থেকে সুন্দর পরিপাটি এমনটা সে কোনোদিনও আশা করেনি। আয়নাকে কখনো ইউসার সঙ্গে সে মনের ভুলেও তুলনা করতে চায় না, করবেও না ভবিষ্যতে। কিন্তু ওই দিন কি যে হলো, সমু নামটা শুনতেই গা জ্বালা দিয়ে ওঠে। তার অতীত যে বড্ড কালো, অমন কালোকে কেউ স্মরণ করতে চায় না। সমুদ্রের গাড়ি থামে গুলশান একের একটা অফিসের সামনে। তখন 4টার বেশি বাজছিল। আয়নাকে নিয়ে 10 তলায় লিফটে উঠে পড়েও। আজকে রুহুল সাহেবের সঙ্গে আলোচনা করবে আপকামিং প্রজেক্ট নিয়ে। বহুতলা ভবনের অফিসটা সম্পূর্ণ কাচে ঘেরাও করা। কাচের ভেতর গলিয়ে সূর্যের রশ্মি এসে ঝিলিক মারছে। ওই কাচের প্রতিবিম্বতে আয়নাকে দেখতে পায় সমুদ্র। ওকে এক প্রকার ক্লান্ত, বিধ্বস্ত লাগছে। নাকফুলটা এখনো জল করছে, কেমন মায়া কাজ করে। দায়িত্বের দ্বিঘাত সমীকরণের 2টি মূলের মধ্যে তো মায়া নেই। তাহলে মায়া কেন কাজ করলো? হয়তো ওর মনে দুঃখ দিয়েছে জন্য বই কি। কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা যখন আলোচনার জন্য মিটিং বসায় সেখানে লাক্সারি থাকে। সমুদ্র জানিয়ে দিয়েছিল তারা দুজন আসছে। মিটিং এর গোল টেবিলে 2টো চেয়ার বরাদ্দ, নামসহ লেখা দেওয়া আছে কে কোথায় বসবে। আয়নার চেয়ার সমুদ্রের পাশেরটায়। সমুদ্র একদম এক প্রান্তে। আয়নার পাশে
কোনো একজন, যার নাম আবুল সাখাওয়াত। সমুদ্র তড়িঘড়ি করে আয়নার আগে গিয়ে ওর চেয়ারে বসে পড়ে। আয়না অবাকে চূড়ান্ত সীমায় অবস্থান করে বলে ওঠে, হ্যালো স্যার, এটা আমার চেয়ার। আপনি কেন বসেছেন এখানে? সমুদ্র দ্রুত নেমপ্লেট এক্সচেঞ্জ করে দেয়, আয়নাকে নিজের অবস্থানে বসতে দিল। আয়না ফের জিজ্ঞাসা করলো, এটা কি হলো? সমুদ্র বিড়বিড় করে বলে, কোনো আবুল্লার পাশে আমার বউকে বসাবো না। আয়না ধপ করে ওর পাশের চেয়ারে বসে। মিটিং চলমান অবস্থায় সবাই ব্যস্ত ভঙ্গিতে প্রজেক্টরের সামনে চোখ রেখেছে। কিছুক্ষণ পর সমুদ্রের প্রেজেন্টেশন আছে, সে সব গুছিয়ে নিচ্ছে। এমন সময় দেখলো আয়না একটু পর পর পা নাড়াচ্ছে। এই অভ্যাস অনেক মানুষেরই আছে, কিন্তু কেউ পা নাড়ালে সমুদ্রের কেমন জানি লাগে, মাথা ঘুরায়। সে আস্তে করে ফিসফিস করে বলে, এই পা নাচানো বন্ধ করো। আয়না ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে বলে, ওয়াই? আমার অসুবিধা হয়। আমার মজা লাগে, সো থামবো না। কাউকে পা নাচাতে দেখলে আমার মাথা ঘুরে, বমি পায়। আয়না নিচু গলায় বলে, সে কি, আপনি ছেলে হয়েও অন্যকে পা নাচাতে দেখলে প্রেগনেন্ট হন? সব লক্ষণ তো অমনি। সমুদ্র দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। টাইটা একটু লুজ করে প্রেজেন্টেশন দিতে সামনে যায়। প্রেজেন্টেশন ভালো মতোই দেয়, চলনসই। এরপর গিয়ে নিজের চেয়ারে বসে। আয়না তখনও পা নাড়াচ্ছিল। এটা ওর একটা বদভ্যাস। কাজ করতে করতে আনমনে পা নাড়ায় সে। আজও ব্যতিক্রম নয়। নোটে সব টুকে নিচ্ছে আর পা নাড়াচ্ছে। এমন সময় ফিল হলো কেউ তার পায়ে গুঁতো দিল। সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠলো এবং আশেপাশে তাকায়। সমুদ্র তার পাশে একদম নর্মাল হয়ে বসে আছে। আয়না একটু নিচু হয়ে দেখে এটা সমুদ্রেরই পা। ও চোখ গরম করে তাকায়, কিন্তু সমুদ্র অন্যদিকে তাকিয়ে তার পায়ে গুঁতো দিচ্ছে। কেমন বজ্জাত ছেলে। আয়না নিজের পা সরিয়ে নিল। এরপর 2 মিনিট পর পুনরায় সমুদ্র তার পায়ে পা ঘেঁষে এবং আস্তে করে বলে, পা নাড়াতে মানা করলাম আর আমাকে শেষমেশ প্রেগনেন্ট বানিয়ে দিলে। এখন দেখি কেমনে পা নাচাও। সে নিজের এক পা দিয়ে আয়নার 2 পায়ের উপর ভর দিল, যেন তার পা নাড়াতে না পারে। একটা মানুষের পাও এত ভারী হয়, মনে হচ্ছে ইটের বস্তা পায়ের উপর রেখে দিয়েছে কেউ। আয়নাও কম যায় না। সে পেছন থেকে হাত বাড়িয়ে সমুদ্রের পিঠে এত জোরে চিমটি কাটে। সমুদ্র এটার জন্য প্রস্তুত ছিল না। সে আইয়া বলে চিল্লিয়ে ওঠে। সবার দৃষ্টি ওর দিকে যায়। ভীষণ ভেবাচাকা খায়ও। এ তো ভারী লজ্জার বিষয়বস্তু। কি বলবে ভেবে পায় না। আয়না ওকে সাহায্য করে, বলে ওঠে, আমার পায়ের রগ নড়ে গেছে, এই জন্য ব্যথা হচ্ছে। সমুদ্র তাল মিলিয়ে সম্মতি দেয়। আদৌ পায়ের রগ নড়ে যাওয়া বলে কোনো রোগ আছে কিনা খেয়ালই আসছে না। তবে আয়না এখনো হাত দিয়ে চিমটি দিয়েই যাচ্ছে। ব্যথায় পিঠ কুচকে যাচ্ছে তার। একদম মাসালে চিমটি কেটেছে। সে আস্তে করে ফিসফিস করে বলে, ভুলেও আর আমার ডিস্টার্ব করবে না, মনে থাকে যেন। আচ্ছা, চিমটি কাটা বন্ধ করো। অফিসের মধ্যে আর বিরক্ত করবেন না, এটাও মনে রাখেন। ওকে ফাইন। আয়না শেষ সময় ইচ্ছে করে একটু জোরে চিমটি দিয়ে হাত সরিয়ে নেয়। মিটিং শেষে সমুদ্র নিজের পা জোড়ার দিকে তাকালো। পায়ের রগগুলো ঠিক আছে কিনা দেখে নিল। 10 তলা থেকে নিচে নামার জন্য লিফটে ওঠে। লিফটে তারা দুজনেই ছিল। লিফটের দরজা বন্ধ হতে সমুদ্র আয়নার হাত ধরে নিজের দিকে টেনে এনে ওর ডান গালে একটা চুমা দেয়। আয়নার চোখ বড় বড় হয়ে যায় আপনা আপনি। সঙ্গে সঙ্গে লিফট খুলে 8 তলায়। দুজন দুদিকে ছিটকে পড়ে, কিন্তু লিফটের দরজার সামনে কেউ ছিল না। সমুদ্র দ্রুত গেট অফার বাটন ক্লিক করে। লিফট অফ হয়ে চলতে শুরু করে। সঙ্গে সঙ্গে আয়নার গায়ের সঙ্গে মিশে ওর পিছে দাঁড়িয়ে চুলগুলো সরিয়ে দিয়ে আয়নার বাম গালে আরেকবার কিস করে ওর পেছনে দাঁড়িয়ে থেকেই বলে, প্রেগনেন্ট মেয়েরা হয়, বিশেষ না হলে বাস্তব উদাহরণ দিয়ে দেখাতে পারি। অমনি 6 তলায় লিফট থামে। সমুদ্র ভেবে নেয় এবারও কেউ আসবে না, তাই সরে না। কিন্তু দুর্ভাগ্যবশত 2জন মাঝবয়সী ভদ্রমহিলার সামনে লিফটের দরজা খুলে। দ্রুত সমুদ্র উল্টা ঘুরে যায়। ভাবখানা এমন যেন খুব গম্ভীর ভঙ্গিমায় মশা মারছিল। লিফটের দেয়াল মিরর দিয়ে বানানো কাজে এই সমুদ্রের রিয়াকশন পুরোটাই আয়না দেখে ফেলে। সমুদ্র বলে ওঠে, আন্টি কিছু মনে করবেন না, মশা মারছিলাম। ডেঙ্গুর সিজন, আপনাদের জন্যই মশা মারলাম। কামড়ালে আপনাদের কামড়াবে, না হলে নারীর জাত মশকিকে মারার ইচ্ছে ছিল না। মাঝবয়সী মহিলা দুটি ভ্রু কুচকে লিফটে উঠে মন্তব্য করা শুরু করে, আজকালকার ছেলে মেয়ে এগুলো এত বেয়াদব, কোনো ধৈর্য নাই, হায়া নাই। এই যুগের মেয়েগুলো আরো বেশি বেয়াদব। স্পষ্টত আয়নাকে মিন করে বললেন। সমুদ্রের রাগ হয় অনেক। কিছু বলার আগে ওরা নেমে পড়ে। সে রাগে গজগজ করতে করতে বলে, আয়না তুমি ওদের কিছু বললে না কেন? ভুল কি বললো তারা? অভদ্রতাই তো করেছিলেন। আজব, আমি জানতাম কি এনারা আসবে এই মুহূর্তে। এখন দোষটা ওদের। লিফটে করে মানুষ ওঠানামা করে, আপনি ফাত্রামো করলেন কেন? সমুদ্র এবার 14 তলার একটা কফি শপে বাটন ক্লিক করে। আয়না নামতে ধরলে তাকে আটকে দেয়। আয়না বলে, 14 তলায় যাবেন তো গ্রাউন্ড ফ্লোরে কেন আগে বাটন চাপ দিলেন? লিফট ব্যবহার করতে পারেন না? নামতেও দিচ্ছেন না। সিডনি নামক গ্রাম থেকে এসেছে, তাই লিফট আজকে প্রথম চোখে দেখলাম। তাছাড়া ইঞ্জিনিয়ার ও না, আমি। এই জন্য এইসব যন্ত্রপাতি ব্যবহার কম বোঝে। আয়না জাজ সমুদ্রের অতিরঞ্জিত আধিক্যে তার সহ্য হয় না।
মনে চায় ওর চুল সব ছিঁড়ে টাকলা বানিয়ে দিতে। তোমার যদি এতই দরদ থাকতো তাহলে ওই দিন এত রুড হতে না। ওই দিনের কথা কোনোদিনও ভুলবে না আয়না। সে এবার সমুদ্র থেকে দূরে সরে দাঁড়িয়ে বলে, আপনাকে জাস্ট বিরক্ত লাগছে আমার। লিফটে কেন এসব করছেন? তুমি তো বললে অফিসে কিছু না করতে, এর জন্য লিফটে একটু রোমান্স করতে চাইলাম, পছন্দ করলে না। সমুদ্র কফি শপে বসে একটাই কফি অর্ডার দেয়। ওয়েটারের সামনে মেনু কার্ড দেখে বলে, একটা ভ্যানিলা লাটের দাম 5.5। এত কেন দাম? কোয়ালিটি ভালো স্যার। কেন? আপনাদের গরু কি অস্ট্রেলিয়া থেকে এসেছে যে গরুর দুধের কোয়ালিটি বেশি ভালো? জি স্যার, অস্ট্রেলিয়ান গরুর দুধ, আমাদের খামারের গরু। একটা কফি দেন। আয়নার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। লোকে ঠিক বলে, মানুষ যত বড়লোক হয় তত কৃপণ হয়। একটা কফি দুজন শেষ করে উঠে পড়ে। সমুদ্রের একবার ইচ্ছে করলো আয়নার হাত ধরে তাকে সরি বলে নিজের অতীতে সব বলে দিতে, কিন্তু কোনো এক দ্বিধায় সেটা পারে না। আয়না বাসায় আসতে একটা দুঃসংবাদ শুনলো, তার দাদা ভাই নাকি হুট করে আরো অসুস্থ হয়ে গেছে, কাশছে খুব, গায়ে জ্বর। সে ফ্রেশ হতে গিয়ে থেমে দাদিকে জিজ্ঞাসা করলো, মেডিসিন নিয়েছে? হ্যাঁ, একটু আগে খাওয়াই দিলাম। 2 ঘন্টা হওয়ার পরও অবস্থার আরো অবনতি হয়। দাদা ভাই কাশতে কাশতে শ্বাস নিতে পারছেন এমন অবস্থা। কাশতে কাশতে মাটিতে গড়িয়ে পড়লো একবার। বাসায় কোনো পুরুষও নেই। আয়না আলিয়া দুজনে এক প্রকার কেঁদে ফেলে। আয়না ওর দাদা দাদিকে খুব ভালোবাসে, ওনাদের কিছু হলে সহ্য হয় না। আয়না বলে ওঠে, দাদা হসপিটালে চলো। না 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 বুবু, ঠিক হয়ে যাবে। হাসপাতালে যাব কেন? তোমার আব্বু নাই বাসায়, ড্রাইভারও তো নাই। এভাবে থাকলে সারা রাত কষ্ট পাবে, তার চেয়ে বরং আমি নিয়ে যাই। দাদা ভাইয়ের এক কথা, সে হাসপাতালে যাবে না। আয়না বাবাকে ফোন দিয়ে জানালো। তারা ভীষণ চিন্তায় পড়ে। বাসাতেই ফার্মেসির লোক ডেকে নেবুলাইজার দেওয়ালো, তাও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাত হয়ে গেছে, কিভাবে কি করবে বুঝতে পারছে না। উবার কল দিচ্ছে, উবারও আসে না। দাদা ভাইও যাবে না বলে দিয়েছে। বাসায় কোনো পুরুষ নাই। সে এভাবে দুটো মেয়ে নিয়ে রাত 12টার পর বের হবে না। আয়না কান্নাকাটি করে অনেক অনুরোধ করে, কিন্তু সেকালে চিন্তাভাবনার তোফাজ্জল সাহেব এত রাতে বের হতে রাজি হননি। এমন সময় সমুদ্রের কল আসে। আয়না রিসিভ করতেও বলে ওঠে, আমি তোমার বাসার গলির সামনে, বাসায় আসতে 4 মিনিটও লাগবে না। এসে দেখছি কি অবস্থা। জরুরি মনে হলে হসপিটাল শিফট করব, টেনশন নিও না। আপনি এসে কি দেখবেন? আর কে বললো আপনাকে দাদা ভাইয়ের কথা? বাবা ফোন দিয়ে জানালো। এই প্রথম সমুদ্র ফাহাদ সাহেবকে আঙ্কেল না বলে বাবা বলে সম্বোধন করে। আয়না বুঝি তা খেয়াল করলো না। আয়নার একটু হলেও স্বস্তি বোধ হয়। উনি আসছেন, তবে বাবা জানিয়েছেন ওনাকে আয়নাদের বিপদে রাত 12টার পরও উনি ছুটে আসছেন। সমুদ্র যখন আয়নার বাসায় পৌঁছে তখন অলরেডি 12টার বেশি। কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে আয়না গিয়ে ছুটে গেট খুলে দেয়। ওই সময় আয়নার অবস্থাও করুণ। সে ভীষণ অস্থির হচ্ছিল, চোখ ভেজা। এমত অবস্থায় সমুদ্রকে দেখা মাত্রই ভীষণ শান্তি বিরাজ করে মনে। এতদিনের মান অভিমান রাগ সবটা একপাশে রেখে কিংবা প্রায় ভুলে গিয়ে সমুদ্রকে জড়িয়ে ধরে সশব্দে ডুকরে কেঁদে ওঠে। সমুদ্র বাসার বাইরে দাঁড়িয়ে থেকে ওকে আলতো করে জড়িয়ে নেয়। ওর খুব অদ্ভুত একটা অনুভূতি হলো, কেমন জানি হুহু করে উঠে বুকটা। সে নিজেকে সামলে নেয়। এরপর শুধু বলল, আছি তো। আর কোনো বাক্য কিংবা শব্দ উচ্চারণ করে না। আয়নার বাহু ধরে নিজের থেকে একটু দূরে সরিয়ে মুচকি হেসে সামনে পা বাড়ায়। ওই মুচকি হাসি যেন জানান দিচ্ছিল, আমার উপর ভরসা রেখো, আমি আছি তো বাবা। এরপর তোফাজ্জল হোসেনের পাশে এসে দাঁড়ালো, ওনাকে পরখ করে দেখে নেয়। অবস্থা ভালো না, হাসপাতালে নিলে ভালো হয়। সবটা চিন্তা করে তারপর বলে ওঠে, দাদা ভাই চলেন একটু হাসপাতালে যাই। তোফাজ্জল সাহেব সামান্য ভয় পেয়ে উঠে বলে, ডাক্তার সাহেব, হাসপাতালে যেতে হবে কেন? আমি একদম ঠিক আছি। হাসপাতালে একটু ঘুরে আসেন, ডাক্তার দেখে আনে। আসেন। ঠিক আছেন সেটা তো জানি, আরো ঠিক থাকার জন্য ডাক্তার দেখানো লাগবে। তোফাজ্জল হোসেনের কষ্ট হচ্ছিল বেশ, কিন্তু বাড়িতে কোনো পুরুষ নেই আজ। দুটো ছোট বয়সী নাতনি এত রাতে বের হওয়া বিপজ্জনক জন্যে রাজি হচ্ছিল না, কিন্তু নাতনি জামাই ডাক্তার নিজে নিয়ে যেতে চাচ্ছে। উনি খুব খুশি হন। এই যুগের ছেলে মেয়েগুলো এত ভালো। সমুদ্র ওনার বাহু ধরে দাঁড় করিয়ে দেয় এবং বলল, আমি আর আনা যাওয়ার সাথে। আলী আপু, তুমি তোমার দাদির সাথে বাসায় থাকো। আলিয়া উত্তর দেয় না, কোনো নীরবে সায় দিল। আয়নাকে সঙ্গে নিয়ে আগে যে হাসপাতালে কাজ করত সেদিকে ছুটে। নামি দামি প্রাইভেট হাসপাতাল, 24 ঘন্টায় খোলা। অত্যাধুনিক সব প্রযুক্তি আর সুবিধা দেওয়া হয় রোগীদের। তবে প্রাইভেট হওয়ায় খরচ অনেক বেশির অভিযোগ প্রায় উঠে আসে শিরোনামে। হাসপাতালের এমার্জেন্সিতে নেওয়ার পর কয়েকটা টেস্ট করা হয়। সঙ্গে সঙ্গে ফুসফুসের সমস্যা দেখা গেল। ফুসফুসে পানি জমেছে, অক্সিজেন লাগতে পারে, রিস্ক হতে পারে ভেবে ভর্তি করিয়ে দেয়। সবকিছু সমুদ্রই করে। আয়না শুধু দাঁড়িয়েছিল। কেবিন শিফট করার পর ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। দুর্বলতার কারণে তোফাজ্জল সাহেব ঘুমিয়ে পড়ে। সমুদ্র তখন আয়নার পাশে সোফায় বসে বলে, তুমি বাসায় যাবে? আমি বাসায় গেলে দাদার সঙ্গে থাকবে কে? একা ফেলে যাব নাকি? না না, আমি থাকবো তো, তুমি যাও। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, কান্নাকাটি করে কি হাল করেছ। আমি যাব না। আচ্ছা তাহলে সোফায় শুয়ে রেস্ট নাও কিছুক্ষণ।
যদিও বা ডাক্তার বলেছে চিন্তার কারণ নেই, তারপরও আয়নার খুব দুশ্চিন্তা হচ্ছে। সে সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ক্লান্ত থাকায় চোখ লেগে আসে তার। কিছুক্ষণ পর চোখ মেলে তাকালো কোনো কিছুর শব্দে। তৎক্ষণাৎ উঠে বসতেই চোখের সামনে সমুদ্রকে দেখলো। দাদা ভাইকে অক্সিজেন মাস্ক লাগিয়ে কি সব করছে বা বলছে। আয়না অস্থির পায়ে ছুটে যায়। সমুদ্র তাকে দেখা মাত্রই বলে ওঠে, উঠে গেলে কেন? দাদা ভাইয়ের কি হয়েছে সমুদ্র? নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, এখন ঠিক আছে। আয়নার এতটুকুতেই ওভার প্যানিক অ্যাটাক শুরু হলো। আরেক দফা কান্না শুরু করে দেয়। তখনই নার্স আসলো। এসেই বলল, পেশেন্টের কি অবস্থা এখন ভাইয়া? বেটার। আরিফ আপা আপনি যান, আর আশা লাগবে না, আমি দেখবো বাকিটা। না সমস্যা নাই, ডিউটিতে আছি, আমাকে ডাকবেন। এরপর আয়নার দিকে তাকায়, তারপর বলে, ভাবি জেগে গেছেন? ভাইয়া বলছিল কাঁদতে কাঁদতে আপনিই নাকি কালকে রুগী হয়ে ভর্তি হবেন। তারপর অমায়িক একগাল হেসে দেয়। সমুদ্র অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তোফাজ্জল সাহেবকে বেডে শুইয়ে দিয়ে বলে, কেমন লাগছে এখন? একটু আরাম পাইলাম ডাক্তার সাহেব। আচ্ছা। এই হাসপাতালের ডিউটিরত নার্স আরিফা আপা এসে আরো কিছু চেক করলো, প্রেশারও মাপলো। আগে যখন সমুদ্র ডাক্তার হিসেবে কাজ করত, আরিফা আপার সঙ্গে খাতির ছিল বেশি। এখন চাকরি ছেড়ে দিয়েছে, তবুও আপা কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছেন। তোফাজ্জল সাহেবকে মন মরার খানিক ভয়ার্ত অবস্থায় দেখে নার্স বলে ওঠে, বাবা দ্রুত সুস্থ হতে হবে, শক্ত হন, ভয় পাওয়ার কিছুই নাই, সুস্থ হয়ে কালকে হাঁটাহাঁটি করবেন। তোফাজ্জল সাহেব ভরাক্রান্ত মনে বলে, বয়স হয়ে গেছে, আর কতক্ষণেই বা বাঁচবো? এক জীবনে সব দেখা শেষ। মা, নাতনিও দেখলাম, নাতি জামাইকেও দেখলাম। নার্স বলে ওঠে, নাতনির বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন, আসবেন, কত কাজ বাকি। সমুদ্র ওই সময় আয়নার পানে তাকালো। আয়না সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নেয়। সমুদ্র নার্সের কথায় হালকা হাসে, কিছু বলে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আয়নার দাদা গভীর ঘুমে তলিয়ে যান। তখন সমুদ্র ক্যান্টিন থেকে খাবার অর্ডার দেয়। খাবার আসলে জোর করে আয়নাকে বসিয়ে নিজে ওর পাশে বসে বলে, নাহলে কালকে তোমাকে ভর্তি করাতে হবে। খেতে ইচ্ছে করছে না। সমুদ্র ওর কোনো বারণ শুনে না। ভাতের প্ল্যাটারটা তুলে নিয়ে ভাতের সঙ্গে তরকারি মাখিয়ে বলে, হা করো, খাইয়ে দিচ্ছি। আয়না মুখ ঘুরিয়ে নেয়। ও অপর হাত দিয়ে থুতনিতে রেখে তার দিকে মুখটা এগিয়ে এনে বলে, আমি সেকেন্ড কোনো পেশেন্ট হ্যান্ডেল করতে পারবো না, চুপচাপ খেয়ে নাও। শেষের কথায় ধমকের আভাস পায় আয়না। এরপর এক প্রকার জোর করে খাইয়ে দেয় ওকে। সমুদ্র বলতে থাকে, রোগীর সঙ্গে যারা আসে ওদের নিজের খাওয়া ঠিক রাখতে হয়, একটু বেশি খাওয়া দরকার, এনার্জি বেশি লাগে। না খেলে এনার্জি পাবে কই? তাহলে আপনি খাচ্ছেন না কেন? সমুদ্র হালকা হেসে উত্তর দেয়, আমার কথা আমাকেই ফাঁসাও। আয়না পুনরায় বলে, আপনিও খান, নাহলে আমিও আর খাবো না। সমুদ্র উপায় না পেয়ে প্লেট থেকে এক লোকমা তুলে নিজের মুখে নেয়। পর আয়নাকে আবারও খাইয়ে দেয়। তারপর বলে ওঠে, কোথায় যেন শুনেছে জুটা খেলে ভালোবাসা বাড়ে। আয়না কাঠ গলায় বলে, আপনার ভালোবাসা বাড়বে না। তোমার সাথে ঝগড়া করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আয়না উঠে যেতে ধরছিল, সঙ্গে সঙ্গে হ্যাচকা টানে সমুদ্র ওকে বসিয়ে দিয়ে বলে ওঠে, কপাল ভালো তোমার যে আমার ধৈর্য শক্তি অসীম। ছোট থেকে সবাই বলে আমার নাকি ধৈর্য অনেক, এখন বুঝতেছি তোমরা সামলানো লাগবে সারা জীবন, এর জন্য এত ধৈর্য দিছে আল্লাহ তাআলা। আয়নাকে কিছু বলার সুযোগ দিল না। মুখে এক লোকমা ভাত পুড়ে দেয়। এরপর থেমে থেমে বলে, আমাকে রোবট বলো? নিজে কি মেয়ে? মেয়ে, তোর মনটা পুরোপুরি যেন মন। আয়নার ততক্ষণে খাওয়া শেষে ভ্রু কুচকে বলে ওঠে, এই মন আবার কি? ইলেকট্রিক্যাল মন। তোমার মধ্যে আদৌ মায়াদো আছে? থাকলে এতক্ষণে আমাকে ক্ষমা করে দিতে। ইলেকট্রিক্যাল মন যার, তার মনে মহব্বত ইশক থাকবে, এটা আশা করাই তো ভুল। ইলেকট্রিক্যাল মনে থাকবে কিছু সার্কিট আর লাল নীল তার, তা আবার ছেঁড়া তার। এর জন্য দয়াময় কিচ্ছুটি নেই তোমার মধ্যে। আয়না ভ্রু কুচকে বসে রইল। একটা মানুষ এত আজাইরা কথা কিভাবে বলতে পারে? হতভম্ব হয়ে যায় সে। ইলেকট্রিক্যাল মন বলেও কিছু আছে জানা ছিল না। তার মন কি আসলে ইলেকট্রিক্যাল মন? পরের দিন ইকো টেস্টে ধরা পড়ল তোফাজ্জল হোসেনের হার্টে পানি জমেছে। সমুদ্র নিজে যেহেতু ভবিষ্যতে কার্ডিওলজি নিয়ে স্টাডি করার পরিকল্পনা করছে, সেই সুবাদে হাসপাতালের বড় বড় কার্ডিওলজিস্টদের সঙ্গে সখ্যতা আছে। তাছাড়াও এখানকার সবাই খুব ভালো সাপোর্টিভ। সমুদ্র একাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিল দুপুরে ওটিতে নিতে। ফাহাদ সাহেব আসতে চাচ্ছেন, তবে ওনার আসতে সন্ধ্যা হয়ে যাবে। সমুদ্র নিশ্চয়তা দিয়ে বলে সে যেহেতু আছে অসুবিধা নেই। তবুও ওটির আগ মুহূর্তে শায়লা চৌধুরী আসলেন। আব্বু আম্মুও আসতে চাইছিল, সমুদ্র মানা করেছে। বাবা নিজেও হার্টের পেশেন্ট, রিং পড়াতে হয়েছে। আরেক ওটি পেশেন্ট দেখে এক্সট্রা টেনশন দেওয়ার মানে হয় না। এমনিতেই আব্বু আম্মু সরল সাদাসিধা নরম মনের, দুজনেই পরে ভয় পাবে, অতিরিক্ত চিন্তা করবে। আগে পরিবার নিয়ে এত ভাবতো না, বিয়ের পর থেকে ফ্যামিলি নিয়ে অনেক ভাবা শুরু করেছে। ইনফ্যাক্ট আলিয়া ছোট জন্যে
ওকে আসতেই দেয়নি। ওদের দাদির নাকি অস্থিরতায় প্রেশার বেড়ে গেছে, দুজনেই বাসায় আছে। এখানে এসে আরো অসুস্থ হওয়ার মানে হয় না। তার উপর প্রাইভেট হসপিটালের কিছু নিয়ম আছে। পেশেন্টের সঙ্গে বড় জোর 2-3 জন অ্যালাউ করে, রাতে মাত্র একজন পারবে পেশেন্টের সঙ্গে থাকতে। সে গিয়ে শায়লা আন্টির সাথে কিছু কথা বলল, ওটি করে সিসিইউতে নেওয়া হয়। সেখানে কেউ অ্যালাউ না, কাজে সবাই যে যার বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমুদ্রের অফিসে যেতে হবে, না গেলে হচ্ছে না, খুবই জরুরি কাজ আছে। তখন শায়লা আন্টি বলে, আমি আয়নাকে নিয়ে যাচ্ছি, তুমি অফিসের কাজ সেরে নিজে বাসায় গিয়ে লম্বা ঘুম দিবে। কি ক্লান্ত লাগছে তোমাকে, বাসায় গিয়ে সোজা ঘুম দিবে, না হলে আমি কিন্তু অনেক বকা দিব। সমুদ্র হালকা হাসলো। আয়না একবার সমুদ্রের দিকে তাকায়। আসলে গতকাল রাতে সে নিজে সোফায় ঘুমিয়ে যায়, কিন্তু সমুদ্র চেয়ারে বসেই রাত কাটিয়ে দিয়েছে। আয়নার ভীষণ অনুতপ্ত বোধ হলো। পুরা রাত তার ঘুমানো ঠিক হয় না। তার দাদা অসুস্থ, সে জেগে সেবা করবে, কিন্তু উল্টা হলো, সমুদ্রই রাত জাগলো। তবে আয়না ক্লান্ত সুরে বলে, আমি একা যেতে পারবো, বাসায় সমস্যা হবে না। সমুদ্র সঙ্গে সঙ্গে বলে, না না, একা যাওয়া যাবে না, তাহলে আমি নামিয়ে দিই অফিসে, লেট হবে একটু, অসুবিধা নেই। শায়লা চৌধুরী তখন আয়নাকে উদ্দেশ্য করে বলে, তোমার স্বামী তোমাকে একা ছাড়বে না, ওকে আর চাপ দিও না, অলরেডি ও ক্লান্ত। তার চেয়ে বরং আমার সঙ্গে আসো, আমি এমনিতেও তোমাদের বাসায় যাব, দুজন একসাথেই যাই, আসো। আয়না সমুদ্রের দিকে এক পল দৃষ্টি নিক্ষেপ করে। ও তার উত্তরের অপেক্ষায় আছে। আয়না মানা করলে নিশ্চয়ই ওকে ড্রাইভ করে নিয়ে যাবে, ওকে আর কষ্ট দিতে চায় না, তাই রাজি হয়ে যায়। যদিও একদম ইচ্ছা ছিল না শায়লার সঙ্গে যাওয়ার, কিন্তু মহিলা তার বাসায় কেন যেতে চায়। গাড়িতে ওঠার সময় শায়লা আন্টি আয়নার সঙ্গে গাড়ির পেছনে বসে, ড্রাইভার ড্রাইভিং করছেন। শায়লা চৌধুরী বলে, তোমার দাদা ঠিক আছে, ওই বিষয় নিয়ে আর ভাবতে হবে না, আব্বু সন্ধ্যার মধ্যে চলে আসবে। আয়না কিছু বলেন। এরপর হুট করে শায়লা চৌধুরী ওর মাথায় চুলে হাত বোলাতে থাকে, যে আয়নার তেমন একটা পছন্দ হলো না। সে বলে ওঠে, সমুদ্র, তোমাকে নিয়ে বেশ কনসার্ন দেখছি, তোমার স্বামী তোমার জন্য অনেক করেছে, স্বামীর ভাগ্য ভালো তোমার। আয়না জবাব দেয় না। খানিক পরে শায়লা চৌধুরী বলে, জানো মেয়েদের জীবনে কোন দুটি জিনিসে বেশি নজর লাগে জানো কি? না তো। স্বামী ভাগ্য আর চুলে। স্বামী বেশি ভালোবাসলে ঢোল পিটায় বেড়াবে না, আর চুল সুন্দর হলে প্রদর্শন করবে না, বুঝেছো? এই দুটিতে নজর লাগে খুব তাড়াতাড়ি। শায়লা চৌধুরীর কথাই গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না সে। বাসায় এসে সে আরো বিরক্ত হলো। শায়লা চৌধুরী এমন ব্যবহার করছেন যেন এটা তার বাসা। দাদির প্রেশার বেড়েছে জন্য তেঁতুল কিনে এনে তেঁতুলের শরবত বানিয়ে খাওয়ালেন। আলিয়ান নাকি মাথা ব্যথা, ওকে কোথা থেকে একটা মাথা ব্যথার বাম এনে দিলেন। এরপর রান্নাঘরে রান্না বসালেন। এসব আদিক্ষেতা দেখে বেশ আহত হয় আয়না। বাবা ঠিকই ওনাকে জানিয়েছে কখন ফিরবে, কিন্তু তাকে বলেনি কিছু। এখন থেকে নিশ্চয়ই এসব তার দ্বিতীয় স্ত্রীকে জানিয়েই করবেন। অবশ্য তাদের জানিয়ে আজ পর্যন্ত কিছুই করেনি। শায়লা চৌধুরী রাতের রান্না সন্ধ্যার জন্য নাস্তা করলেন। ওদের ফুপা ফুপু এসেছে, ওনারা আর আলিয়া খেয়ে নেয়, কিন্তু আয়না কিছুই মুখে দেয় না। ওনার সামনে সশব্দে রুমের দরজা লাগিয়ে দেয় রুমের। রাতে ফাহাদ সাহেব ফিরলেন। উনি নাকি এয়ারপোর্ট থেকে সোজা হাসপাতালে যান। সমুদ্রের রেফারেন্সে সিসিইউতে অল্প সময়ের জন্য অ্যালাউ করেছে। বাবা ভালো আছে দেখে এসেছেন। বাসায় এসে রাতের খাবার খেয়ে নেন। শায়লা চৌধুরীকে নিজের বাসায় দেখে সামান্য হতভম্ব হলো। আয়ু কি কোনো সিনক্রিট করেছে? বাসার পরিবেশ দেখে মনে হচ্ছে না। তার বোনের সঙ্গে বেশ সুন্দর মতো গল্প করছে শায়লা। সত্য কথা বলতে শায়লাকে বাসায় দেখে সে ভড়কে গেছে। ও যেমন মহিলা, আসার তো কথা নয় বাসায়। ভদ্রতা রক্ষার্থে এসেছে মনে হয়। সে ছোট করে দম ফেলে আয়নাকে ডাক দিল। ও নাকি খায়নি দুপুরের পর থেকে। আয়না রুম ছেড়ে বেরিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। ফাহাদ সাহেব বলে, তুমি রাতে খাওনি মা? আসো খেতে বসো, না খেয়ে থাকলে তোমার প্রেশার লো হয়ে যাবে। আয়না এতক্ষণে মুখ খুলে। আসলে সে বাবা ছাড়া আর কারো উপর রাগ জেদ দেখায় না, ইদানিং আরেকজনের উপর দেখাচ্ছে। সে বলে ওঠে, তোমার দ্বিতীয় স্ত্রীর হাতের রান্না আমি মুখেও দিব না। এটা কেমন কথা? বাবা আমায় রাগাবে না, একদম বলে দিলাম। উনি যাচ্ছে না কেন এখনো? যাবে একটু পর, তুমি খেতে বসো। বাসায় ফুফা ফুফু আছে, আমি ঝামেলা চাই না। সে নিজে আয়নাকে খাবার বেড়ে দেয়। আয়না অনিচ্ছা সত্ত্বেও বসে। বাসায় গত কয়েকদিন ধরে কোনো শান্তি নেই। একটার পর একটা দুঃসংবাদ। খেতে বসে তার খাওয়ার রুচি হয় না। প্লেটে খিচুড়ি নাড়াচাড়া করছে সে। শায়লা চৌধুরী এসে বলে, তোমার ফোন বাজছিল, তুমি তো ফোন টেবিলে রেখেই রুমের দরজা লাগিয়ে দিয়েছো, তাই রিসিভ করলাম। তোমার ভার্সিটির ফ্রেন্ড রঙ্গন কল দিয়েছিল, তোমার সাথে কথা বলতে চায়। আয়নার যেন নাকে মুখে খাবার বাজে। সে কেসে উঠে। একটু পর শুরু হলো হিচকি। এক গ্লাস পানি খেয়েও হিচকি থামে না। শায়লা চৌধুরী বলে, মনে হয় কেউ তোমাকে মনে করছে। আয়না চকিতে উঠে সে ফোন হাতে রুমে চলে যায়।
রাত 10টায় শায়লা নিজের বাসার উদ্দেশ্যে বের হলো। ফাহাদের বাসায় থাকতে চাইলেও এটা এখন হচ্ছে না, আরো পরে শিফট হবে সে। আজকে কেন যেন আয়নার জন্য তার একটুখানি মায়াই হচ্ছিল। সাধারণত আয়নাকে তার একদম পছন্দ না। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, কিন্তু তেজ খুব। মনে পড়ে যায় 3 বছর আগে সেই ঘটনায়। তখনও সবে এসএসসি দিয়ে কলেজে পুচকি একটা মেয়ে। শায়লা ভাবেওনি এই মেয়ে এত জেদি হতে পারে। ফাহাদের সঙ্গে বিয়ের ঘোষণা দেওয়ার পরপর হুট করে এক দুপুরে পুচকে মেয়ে তার বাসায় আসে, তাও কাউকে না জানিয়ে একা একা। ওই দিন বাসায় গেস্ট ছিল, ওদের সামনে সে কি তেজি গলায় চিৎকার চেঁচামেচি। একটা পর্যায়ে আয়না তাকে বলেছিল সে নাকি ডাইনি, ওদের বাবাকে ফাঁসিয়েছে। ছেলে মানুষই নানান ধরনের কথা, সে সব আমলে নিত না। কিন্তু আয়না যখন বলল সে ডিভোর্সি, তার চরিত্র ব্যবহার সবকিছুই নাকি বাজে, সে খুব বাজে মহিলা, তার পরিবার নাকি খারাপ, অন্য সবকিছু বললেও সহ্য করে মেনে নিত। কিন্তু তাকে দুশ্চরিত্রা ডিভোর্সি বলায় শায়লা ভীষণ আঘাত পায়। সেই সাথে আয়নার জন্য ক্ষোভ জন্ম নেয়। সে কিভাবে আয়নাকে বুঝাবে ডিভোর্স কেবল নারীর চরিত্র খারাপ হলে কার্যকর হয় না, স্বামী ভাগ্য ভালো হতে হয়। যার স্বামী ভালো না, সেই নারী যতই সতী হোক একদিন পরিণতি খারাপের দিকে যাবেই। ক্ষোভ আরও বৃদ্ধি পায় যখন ফাহাদ মেয়ের কথা শুনে বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। আয়নার উপর এক প্রকার রাগ ঘৃণা কাজ করে, তার প্রতিশোধের আগুনে দগ্ধ হয় সে। এরপর অনেক পরে, প্রায় 3 বছর পর ইচ্ছে করে সমুদ্রের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয়। ওরও বোঝা উচিত, নারী যতই গুণী হোক না কেন, পুরুষ ভালো না হলে ঘর টিকে না। রহমান অ্যান্ড সন্স ম্যানশনের 3 তলার বারান্দায় ইশরাক রহমান বসে আছেন। যদিও বাসার নাম রহমান অ্যান্ড সন্স, কিন্তু তার পিতা ইমতিয়াজ রহমানের একটাই ছেলে, এমনকি ইশরাক রহমানেরও একটাই ছেলে। তবুও বাড়ির নাম রহমান অ্যান্ড সন্স কেন রাখা হয়েছে, এ এক আজব কারবার। এমনকি তাদের বিজনেস গ্রুপেরও নামও এটাই। তার বাবার রেখে দেওয়া নাম অনুসরণ করে বছরের পর বছর চলছে, নাম পরিবর্তন হয়নি। আজকের রাতটা খুব সুন্দর, পূর্ণিমা আজ। আকাশে এক ফালি চাঁদের দেখা মিলেছে। বারান্দায় হুহু করে বাতাস বইছে। দূর থেকে হাসনাহেনা গাছের ফুলগুলো সুবাস নাকে আসছে। রোদেলার ছাদে ঝুলিয়ে রাখা উইন্ডচার্মের বাতাসে সুর তুলে টুংটাং আওয়াজও ভেসে আসছে। বসুন্ধরায় রাত হলে মনে হয় নির্জন কোনো গ্রাম, কেবল প্রাইভেট কার চলে। দূর দূরান্তে কোনো দোকানপাট নেই, তবে মশার উপদ্রব খুব। এজন্য রোদেলা গ্রিল আর বারান্দার নেটের জাল দিয়েছে যেন মশা না ঢুকে। এমন সময় পিছন থেকে মিসেস রোদেলা এসে ডাক দিল, আবেগ, চা দিব? ইশরাক রহমান হালকা হেসে বলে, না না সমুদ্রের আম্মু, তুমি এসে বসো, কিছু কথা আছে। মিসেস রোদেলা বারান্দায় সাজানো চেয়ার টেনে আবেগের সামনাসামনি বসলেন। বাসার প্রতিটা কোণা খুব যত্ন করে সাজানো। রোদেলা খুব শৌখিন মানুষ, তাদের ড্রয়িং ডাইনিং বারান্দা খুব সুন্দর করে সাজানো। কেবল সমুদ্রের রুমটাই এ বাসার সবচেয়ে অখাদ্য রুম, সবসময় অগোছালো রাখবে। সে বসতেই আবেগ বলে ওঠে, সমুদ্র ফিরেছে? হ্যাঁ, একটু আগে এলো, খেয়েই ঘুমাতে গেছে। ওর সাথে কোনো কথা আছে? তাহলে ডাক দিব? না, ভাবছি ওদের 2 ভাই বোনের নামে সব সম্পত্তি বন্টন করে দিব। সবকিছু উইল করে দিয়ে যাই, বলা যায় না ভবিষ্যতে কি হবে। সমুদ্র এখন নিজের সংসার আছে, যে কোনো সময় অন্য কোথাও শিফট হতে চাইতে পারে। আমরা না থাকলে আদৌ সমুদ্র ওর বোনের অধিকার ঠিক মতো দিবে কিনা জানি না। আমার ছেলে এমন না, ওর ঠিক ওর বোনের প্রাপ্ত অধিকার বুঝাই দিবে, পারলে নিজের ভাগের গুলোও দিয়ে দিবে। তবে তোমার যেহেতু ইচ্ছা, তুমি উইল করে যাকে যা দিবে লিখে দিতে পারো। আবেগ কিছুক্ষণ নীরব থেকে বলে ওঠে, সমুদ্রের কাজে এবার আমি স্যাটিসফাইড। ওর বিয়ের অনুষ্ঠান ঘটা করে কবে করতে চাচ্ছে? কিছু বলেটি তো, ওকে আর জোর করব না। ওরা দুজন সময় নিক, তারপর যখন চাই আসবে। বাসার দরজা সবসময় বৌমার জন্য খোলা। আকদের পর ওদের একবারও এ বাসায় দাওয়াত দিলা না। কেমন শাশুড়ি তুমি, একদম জল্লাদ। মিসেস রোদেলা হেসে বলে ওঠে, আমার মতো ইয়ং অ্যান্ড মডার্ন শাশুড়িকে তুমি জল্লাদ বলছো? সমুদ্রের সঙ্গে বের হলে মানুষ বলে আমি ওর বড় বোন। শায়লা কি ওই বাসায় উঠেছে? কি জানি, ওর সাথে যোগাযোগ কম রাখি। আচ্ছা, তুমি এতদিন পর ফাহাদকে কই থেকে খুঁজে বের করলে? আর বলো না, সবটাই কাকতালীয় ব্যাপার। মেঘ তো আমাদের জুনিয়র ছিল, ভার্সিটিতে একই হলে ছিলাম, কিন্তু ভার্সিটির পর যোগাযোগ ছিল না। শুধু জেনেছিলাম মেঘ বিসিএস ক্যাডার হয়ে সরকারি বড় পোস্টে আছে, বিয়ে করেছে, বাচ্চা আছে, এইটুকুই। এরপর শায়লার মাধ্যমে আবার দেখা হলো। আমার অপারেশনের পর তো অফিসে যাওয়া বাদ দিলাম। এক ভাই দাওয়াত দিল, আমাদের সব বিজনেস পার্টনারদের দাওয়াত করলেন উনি। তুমি তো দাওয়াতে যাওনি, কি যেন হলো তোমাদের?
সমুদ্র ঝামেলা করছিল। আমি পিউকে নিয়ে গেলাম। ওই দিন দাওয়াতের অনুষ্ঠানে শায়লা মেঘের সঙ্গে আসে। ওরা তার কটা দিন আগেই কোর্ট ম্যারেজ করেছে। এজন্য দাওয়াতে শায়লা তার হাজবেন্ডকে এনেছিল সবার সঙ্গে পরিচয় করানোর জন্য। আমি তো মেঘের ব্যাপারে আগেই জানতাম। শায়লা কোর্ট ম্যারেজ করবে এটা শুনেছিলাম, কিন্তু মেঘের সঙ্গে দ্বিতীয় বিয়েতে বসতে চলেছে এটা জানাইনি। মানে শায়লা আসলে জানতো না আমি আর মেঘ রুমমেট ছিলাম। ওই দিন অনুষ্ঠানেই জানতে পারলো আমি আর ফাহাদ পূর্ব পরিচিত। ফাহাদের ডাকনাম কিন্তু আবার মেঘ। এতদিন পর পুরাতন মানুষ দেখে খুশি হলাম। কোনোদিন ভাবিও নি আবার মেঘের সঙ্গে দেখা হবে। একসঙ্গে অনেক গল্প করলাম। তবে ওর প্রথম স্ত্রী মৃত্যুর খবর, আবার শায়লার সঙ্গে বিবাহ, সব শুনে অবাকই লাগে। মিসেস রোদেলা জানতেন শায়লা তার পুত্রবধূর বাবাকে বিয়ে করেছে। অন্য কোনো শাশুড়ি হলে হয়তো অনেক ঝামেলা করত এই ইস্যু নিয়ে, কিন্তু রোদেলা এসব কিছুই করবে না। শায়লাও ওর খুব পরিচিত, আর আয়ুর বাবাও পরিচিত মানুষ। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে ঘাটাঘাটি খোঁটা মারার স্বভাব তার মধ্যে নেই। আয়ু তাকে খুব পছন্দ হয়েছে। মেয়েটাকে বিয়ে করে তার ছেলের মধ্যে কত পজিটিভ পরিবর্তন আসছে। এখন রাত করে বাড়ি ফেরে না, সময় মতো আশেপাশে। বিয়ের মাত্র কটা দিন পার হলো, এতেই এত পরিবর্তন ছেলের মাঝে। তবে মিসেস রোদেলার কেন যেন শায়লাকে খানিকটা সুবিধাবাদী মহিলা লাগে। মানে খুব একটা পছন্দ করতো না, একটু দূরত্ব রেখে চলাফেরা করতো। কিন্তু শায়লাই তার বিপদে এসে দাঁড়ালো, এজন্য সে কৃতজ্ঞ তার উপর। এজন্যে সমুদ্র শায়লার সঙ্গে এত বেশি ক্লোজ হয়েছে। তাদের বিজনেসের থার্ড পার্টি শায়লা। শায়লার এনে দেওয়া বিজনেসম্যানদের সঙ্গে ডিল করছে সমুদ্র। প্রজেক্টের কাজ চলছে। সেদিন ইভানও বলছিল শায়লার এত আনাগোনা কেন। উত্তর দিতে পারেনি কোনো সে প্রশ্ন করে, সমুদ্রের জন্য প্রস্তাব কি তুমি আগে দিয়েছিলে? ওই দিন অনুষ্ঠানেতেও আমি এমনিই বলেছিলাম আমার ছেলের জন্য একটা মেয়ে দেখতে। শায়লা টুকটাক ঘটকালিও করে, তো তাই বলছিলাম। ওরা ওই সময় কিছু বলেনি। এরপর প্রায় 2 সপ্তাহ পর কি যে হলো, শায়লা কল দিয়ে ওর বাসায় ডাকে। আমি অসুস্থ ছিলাম জন্য ওর বাসায় যেতে চাইনি। পরে ও আর মেঘ আমাদের বাসায় এলো। খেয়াল আছে না? ওই দিন তোমার সামনেই তো প্রস্তাব দিল। মিসেস রোদেলা অতীত দিনগুলো স্মরণ করলো। একদিন হুট করে দুপুরের পর শায়লা আসলো, সঙ্গে ওর হাজবেন্ড। শায়লাকে দ্বিতীয়বার জীবন গুছাতে দেখে রোদেলা খুশি হয়। যখন দেখলো শায়লার হাজবেন্ড আবেগের ভার্সিটির জুনিয়র, তখন তারও বেশি ঘনিষ্ঠতা বেড়ে গেল। ওদের এমন না বলে আসায় রোদেলা কিভাবে আপ্যায়ন করবে এটা ভেবে কুল কিনারা পাচ্ছিল না। ফাহাদ সাহেব প্রথম এসেছেন বাসায়। ভারী আপ্যায়ন না করলে মন খচখচ করবে। সমুদ্র পেয়েও দুজনেই বাসায় ছিল না। পাতিলে যখন পোলাও বসায় তখন আবেগ তাকে এক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডাকলো। ওই দিন মেয়ের বাবাই প্রস্তাব রাখে। আবেগ তো মেয়ের কিছুই আর দেখেনি। ওর ভার্সিটির জুনিয়র রুমমেটের মেয়ে, মানে ওর মেয়ের মতোই, ব্যাস আর কিছু দেখবে না। মিসেস রোদেলা স্বামী যা বলে তাতেই মত দেয়। উনিও আর আপত্তি করেনি। শুধু শায়লা একবার বায়োডাটা জোরপূর্বক দেখালো। মেয়েটা এত মিষ্টি দেখতে, তাও নাকি ইঞ্জিনিয়ারিং পড়ে। তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সমুদ্র রাজি হলে আগাবে বলে জানায় ফাহাদ সাহেবকে। সেদিনই আয়না সিএসসিতে পড়ে শুনে আবেগী বলে ওদের কোম্পানিতে আইটি বেসড একটা ইন্টার্নশিপের প্রোগ্রাম অর্গানাইজড করা হয়েছে। আয়নাও জয়েন করুক, তাহলে সমুদ্রের সঙ্গে অগ্রিম পরিচয় হবে, জানাশোনা হবে, দুজনেরই সুবিধা হবে। ট্রেনিংটা মেয়েটার ক্যারিয়ারের জন্য ভালো। ফাহাদ রাজি হয় মেয়েকে হবু শ্বশুরের কোম্পানিতে ইন্টার্ন করতে দেওয়ার জন্য। তবে ইন্টার্ন করার আগে কিছু বলেনি আয়নাকে। সম্পূর্ণ বিষয়টি হাইড রাখা হয়। ও শুধু জানতো তার আব্বুর পরিচিত সিনিয়রের কোম্পানির আইটি সেক্টরে একটা পার্ট টাইম জব অফার দিয়েছে। ওনার ছেলের সাথে যে এক প্রকার বিয়ের কথা পাকাপাকি হয়েছে, এটা প্রথমে সমুদ্র আয়না দুজনার কেউই জানতো না। দুই পক্ষই একটা কথা সাফ বলে দিয়েছিল, ছেলে মেয়ে আপত্তি করলে তারা জোর করবে না। এমনকি বিয়ের সম্পর্ক না আগালেও তাদের মধ্যকার সম্পর্ক খারাপ করবে না। ওরা যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেওয়া হবে। মিসেস রোদেলা বেশ মনোযোগ দিয়ে সবটা শুনেন। এরপর বলে ওঠে, ফাহাদ ভাই নিজের বিয়ের কয়েকদিন পরেই মেয়ের বিয়ের জন্য এত অস্থির হলো কেন? এখনকার মেয়েরা গ্র্যাজুয়েশন শেষ করে বিয়ে করে, বয়স তো খুব পেরিয়ে যাচ্ছিল না আয়ুর। আবেগ থমকালো সামান্য বিষয়টা। এভাবে তো একদম ভাবেনি। তবে ফাহাদ বলেছিল ওর দুশ্চিন্তা হচ্ছে। আবেগ বলে, আবার দ্বিতীয় বিয়ে হয়েছে জন্য ওর মেয়ের ভালো প্রস্তাব আসবে কিনা এসব নিয়ে খুব চিন্তায় ছিল মনে হয়। মিসেস রোদেলা আর কোনো প্রশ্ন করলেন না। অতীত নিয়ে এত মাথা ব্যথা নেই তার। তার পুত্রবধূকে বেশ পছন্দ হয়েছে। শিক্ষিত স্মার্ট মেয়ে, একদম মনের মতো একটা বৌমা পেয়েছে। আয়না রুমে বসে আছে। আজকে বাসায় অনেক গ্যাঞ্জাম, আত্মীয় স্বজন অনেকেই এসেছেন।
দাদাভাইকে রিলিজ দেওয়া হয়েছে, সে একদম সুস্থ। তাকে দেখতেই অনেকে আসতে চাচ্ছিল, এজন্য বাবা সবার জন্য একটা ডেট ফিক্সড করে গেট টুগেদারের আয়োজন করেছে। তাদের বাসায় প্রায়শই এমন দাওয়াতের আয়োজন হয়, মেহমান আত্মীয়রা আসেন। বাবার এক বাবুর্চি ঠিক করা আছে, কল দিয়ে বলে দিলে ডেকচি ভর্তি রান্না করে আনবে। আয়নার শ্বশুরবাড়ির লোকজনকেও দাওয়াত দেওয়া হয়েছে। এই 8 দিনে সমুদ্র একবারও আসেনি তাদের বাসায়, খুব নাকি ব্যস্ততা ওনার। সন্ধ্যা 7টার দিকে সমুদ্রের বাবা মার বোন আসলো, সঙ্গে ওর ফুপু ইভানা আন্টি, যাকে ওর আরেক মা বলে পরিচয় করিয়ে দিয়েছে। ইভানা আন্টির ছেলেও এসেছে, কিন্তু যার শ্বশুরবাড়ি সেই এসে পৌঁছায়নি। আয়নার এত রাগ উঠে, সে অনেকদিন পর আজ শাড়ি পরেছে। এত অশান্তির পরে সমুদ্র আসবে ভেবে হালকা সেজেছে, কিন্তু ওনার নাকি ব্যস্ততা, আসতে দেরি হবে, আবার নাও আসতে পারে। আয়নার মন চাচ্ছে ওনার অফিসে গিয়ে সব কাগজপত্র ছিঁড়ে ফেলতে। কাকে ব্যস্ততা দেখায় উনি? আয়নাকে তাকে গোনায় ধরে না। মিসেস রোদেলা সবার সঙ্গে আলাপ করে আয়নার রুমে ঢুকে। আয়না তখন ফোনের স্ক্রিনে চোখ রেখেছে। শাশুড়িকে আসতে দেখে সে ফোন রেখে দিয়ে মুচকি হাসি দেয়। একটু নার্ভাসও লাগে বটে। মিসেস রোদেলা বলে ওঠে, ওয়াও মা, তোমাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আন্টি। আয়নার মুখ দিয়ে মা শব্দটা বের হচ্ছিল না কেন জানি। এতদিন ধরে এই ডাকে কাউকে ডাকিনি। হুট করে মা শব্দটা মুখে আনতেও কষ্ট হচ্ছিল। রোদেলা আচমকা ওর কপালে একটা চুমু খেলো, এরপর সোনার একটা চেন গলায় পরিয়ে দেয় এবং বলল, তুমি আমাদের বাসায় একবারও গেলে না, শাশুড়িকে পছন্দ হয়নি নাকি? না না, ছি, এসব কি বলছেন আন্টি? আম্মু। আম্মু বলার সময় ওর চেহারাটা মলিন দেখায়। রোদেলা তা খেয়াল করে বলে, তুমি আমাকে মামনি বলে ডাকো কেমন? আয়নার এই সামান্য বিষয়টা এত ভালো লাগলো, সে মিসেস রোদেলাকে জড়িয়ে ধরে। ওকে জড়িয়ে ধরে রোদেলা বলে ওঠে, আমারও মা ছিল না, আমি এই কষ্টটা বুঝি শোনা। সেদিনের অনুষ্ঠানে অনেকে আসলেও সমুদ্র এলো না। আয়না এক ফাঁকে ওকে কল দিল। প্রথমে সরাসরি কল কেটে দিল। আয়না পুনরায় কল দিলে কল রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর মুখে বলে, কি মানে কি? কি মানে হলো হোয়াট? আসলেন না কেন আজ? সবাই এসেছে। তুই দাওয়াত দিয়েছো যে আসবো? বাবা বলেনি আপনাকে? বউ কি আমার? মেয়েদের মতো এমন নাক ফুলিয়ে অভিমান কেন করছেন? অভিমান কি স্ত্রীবাচক শব্দ নাকি? রাখছে, তুমি বরং অন্যদের সঙ্গেই ভাবছো মাও, আমার না থাকে কি আসে? আয়নার কেন জানি হাসি পেল। এসব কথাবার্তার তার মতো রাজভারী কারো কাছে শুনবে আশা করেনি। ওনার মুখে এমন অভিমানী বাক্য মানায় না। সে হেসে ফেলে, যদিও বা হাসি আটকাতে চাচ্ছিল। সমুদ্র বলে ওঠে, তুমি হাসলে? বাহ, ওয়াও। ভাবলাম আমাকে কনফিউজ করবে, বাট ভুলে গেছিলাম তোমার তো ইলেকট্রিক্যাল মন। রাখি। আয়না বুঝতে পারে না কি এমন হলো। অনেকবার কলে ট্রাই করেও আর রিসিভ করে নাও। পরদিন দুপুরের আগে আয়না আবারও সমুদ্রকে কল লাগায়। প্রথমে না ধরলে, আপনি ফোন না ধরলে অফিসে গিয়ে হাঙ্গামা করব, অফিসের সব কাগজ ছিঁড়ে রেখে আসবো। সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। আয়না বলে ওঠে, আপনি এখন বাসায় আসুন। সময় নেই। লাঞ্চ ব্রেকে আসুন। না, আমি কিছু জানি না, আপনি এক্ষুনি আসবেন বলে দিলাম। এরপর আয়না ফোন কেটে দেয়। তার ধারণা সমুদ্র তার বলায় আসবে না। আদৌ তাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। ওনার নিশ্চয় কাজ পেলে আয়নার সঙ্গে মিট করার ইচ্ছা নেই। ঠিক 10 মিনিট পর কল আসে। ওভাবে সমুদ্রের কল, কিন্তু স্ক্রিনে যখন রঙ্গন নামটা দেখে অবাক হলো। রিসিভ করতে রঙ্গন বলে, কি রে, তোর খোঁজ পাওয়া যাচ্ছে না, 2 দিন ধরে ক্লাসে আসিস না, সব ঠিকঠাক? হ্যাঁ। বিবাহিত হয়ে গেলে আর পড়তে মন চায় না নাকি? আরে না, বাসায় একটু সমস্যা ছিল। কি সমস্যা? আয়না কথা এড়িয়ে গিয়ে বলে, দাদা ভাইসি। আমি সুব্রত তোর বাসার কাছেই আসি এখন। হ্যাঁ। এভাবে তো ফ্রেন্ডদের মুখের উপর না করা যায় না। সে বলে ওঠে, আচ্ছা। সত্যি ওরা 10 মিনিট পর আয়নার বাসায় আসলো। ড্রয়িং রুমেই বসে ওরা। হালিমা বুয়া চা নাস্তা দেয় খেতে। আয়না টুকটাক কথা বলতে থাকে। রঙ্গন বলে ওঠে, বিয়ে করলি জানালি না অবধি আমাকে? আমি সেকশনের মেসেঞ্জার গ্রুপে একেবারে সবাইকে বলেছিলাম। ওই গ্রুপে আমি অ্যাক্টিভ না, জানোসই তো। কাউকে পার্সোনালি বলিনি। আমি তো সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিলাম। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুই ফ্রেন্ডশিপ এভাবে নষ্ট করলে? অমন সময় সুব্রত প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে, চিকেন ফ্রাইটা সেই মজা দোস্ত, রঙ্গন খা তুইও। এমন সময় মেঘ ডাকে। বৃষ্টি আসার পূর্বাভাস। ঝড়ো বাতাস শুরু হয়। আয়না দ্রুত পেছনের বারান্দায় চলে যায়। কাপড় শুকাতে দিয়েছে, ভিজে গেলে আরেক বিপদ। পেছনের বারান্দায় গেলে ঘরের সঙ্গে কোনো যোগসূত্র থাকে না। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ হিমেল হাওয়া উপভোগ করে ফিরে আসে। তখনই রঙ্গন বলল, ভাইয়া এসেছে, সোজা তোর রুমে ঢুকে পড়ল।
আয়না ভ্রু কুচকে তাকালো, 1 সেকেন্ড সময় নিল সবটা বুঝে উঠতে। এরপর নিজের রুমের দিকে পা সে রুমে যেতেই অবাক, সমুদ্র তার বেডে কপালে হাত রেখে শুয়ে আছে। আয়নাকে দেখেও যেন দেখলো না। আয়না হতভম্ব হলেও আবার অজানা এক আনন্দ এসে ভর করে। আয়নার কথা রেখেছেন, তবে এসেছেন উনি। তাকে চুপ থাকতে দেখে সমুদ্র বলে ওঠে, লাঞ্চ ব্রেকে আমি টুকটাক মেডিকেল রিলেটেড স্টাডি করে তোমার কথায় সব ফেলে আসলাম। সরি, জানতাম না যে আপনি লাঞ্চ ব্রেকে পড়েন। খেতে দাও, খেতে পেয়েছে অনেক। আসেন। সমুদ্র উঠে ডাইনিং টেবিলের দিকে আগায়। আয়না রান্নাঘরে চলে যায়। সুব্রত আর রঙ্গন বসেছিল। সমুদ্রের সঙ্গে দু একটা কথা বলল। আয়না রান্নাঘর থেকে ফিরতে রঙ্গন বলে, শোন, আমরা যাচ্ছি। আয়না বাধ্য হয়ে ওদের বিদায় দিতে যায়। এরই মধ্যে হালিমা বুয়া সমুদ্রকে সব খাবার বেড়ে দেয়, কিন্তু সমুদ্র একটা কিছু মুখে না দিয়ে রুমে ঢুকে পড়ে। আয়না ফিরে আসতে দেখে টেবিলে সব খাবার পড়ে আছে। সে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে ফিরে আসে। সমুদ্র বিছানায় বসে ফোন স্ক্রল করছে। আয়না আসতে জিজ্ঞাসা করে, তোমার সিজি কত? মেয়েদের বয়স, ছেলেদের স্যালারি আর ছাত্রদের সিজি জিজ্ঞেস করতে হয় না। ফালতু কথা রাখো। নিশ্চয়ই তোমার সিজির অবস্থা ভালো না। ভালো রেজাল্ট করবে কিভাবে? সারাদিন ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা, ভার্সিটি বা বাসায় সবখানে আড্ডা সে দেওয়া। বুঝে সমুদ্র রেগে আছে, কিন্তু হুট করে রাগ কেন করলেন? অবশ্য ওনার রাগার কোনো ভ্যালিড রিজন লাগে না। আয়না নিজে সমুদ্রের পাশে বসে বলে, আপনি খাননি কেন? তোমার বাসায় খাওয়ার জন্য আসেনি। ক্ষুধা লেগেছে বললেন আবার। ক্ষুধা মরে গেছে, মাথা ব্যথা করছে। সমুদ্র হুট করে আয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আয়না নড়ে চড়ে উঠল। সে বুঝতে পারছে যে খুব রেগে আছে, কিন্তু কেন? ঠিক রাগ না, কেমন জেলাস ফিল হচ্ছে। আয়নার বাসায় ওর ছেলে ফ্রেন্ডরা কেন আসবে? কি আজব, এত জেলাস ফিল করার কি আছে? ভার্সিটির ফ্রেন্ডই তো, জেলাস কেন হচ্ছে সে? প্রেম থাকলে জেলাস হয় প্রেমিক। তবে কি? তখনই আয়না বলে ওঠে, বালিশে মাথা রেখে শুয়ে পড়েন, আমার বলে কেন? সমুদ্র জবাব দেয় না। ওদিকে দরজা খোলাই ছিল। দাদি এসে একবার এই দৃশ্য দেখে গেছে। কি লজ্জা! আয়নায় লজ্জার মুখ নিচু করে ফেলে। সমুদ্র টের পেয়েছে দাদি এসেছিলেন, তবুও সরেনি, বরং উনি যাওয়ার পর আয়নার পেটের সঙ্গে নাক খসে। আরো ঘনিষ্ঠ হয়ে শুয়ে থাকে মটকা মেরে। লজ্জায় আয়না দূরে কোথাও দৌড়ে পালাতে মন চাচ্ছে। আয়না যতবারই বলে উঠে বালিশে মাথা রাখেন, সমুদ্র যেন ততই গা ছেড়ে দেয়। তার উপর একটা মানুষ এত পরিমাণ ঘাড় বেঁকা কেমনে হয়? আয়না, আমার মাথায় টেপে দাও তো একটু, স্বামী সেবা করো। আয়না বাধ্য বালিকার ন্যায় ওনার মাথায় হাত বুলায়, চুলে বিলি কেটে দেয়। সমুদ্র পরম আরামে চোখ বুজে ওর কোলে শুয়ে থাকে। আধা ঘন্টার উপর আয়না ওনার মাথা টিপে দিচ্ছে, তাও নাকি মাথা ব্যথা সারে না। এদিকে আয়নারই হাত ব্যথা হয়ে যাচ্ছে, কোমর লেগে যাচ্ছে। সে হাত থামালেই ওনার দুষ্টুমি শুরু হয়ে যায়। এত বজ্জাত! আয়না একটু আগে চুলে বিলি কেটে দেওয়া থামায়, সঙ্গে সঙ্গে সে চোখ খুলে তার পানে তাকালো। এরপর আয়নার পেটে কাতুকুতু দেওয়া শুরু করে। আয়নার আবার কাতুকুতু বেশি, কোনোভাবে সে এসব সহ্য করতে পারে না। ব্যাঙের মতো লাফ দিতে চায়, কিন্তু একটা দামড়া ভারী শরীর তার কোলে থাকায় সরতেও পারে না। পুনরায় বাধ্য হয়ে মাথায় বিলি কেটে দেওয়া শুরু করে। এরপর বলে ওঠে, আপনার গলা ব্যথা করবে কবে? গলা ব্যথা করলে ডাক্তার দেখাবো। আয়না মাথায় হাত বুলানো থামিয়ে দিয়েছিল। কথা বলার ফাঁকে সমুদ্র ফের ওর পানে দুষ্টুমি ভরা চোখে তাকায়। ওনার অমন চাহনি দেখা মাত্রই আয়নার ভয় হতে থাকে, না জানি আবার এই লোক কি করে বসে। সমুদ্র একটু ঘাড় কাত করে হাতে ভর দিয়ে শুয়ে থেকে বলে, তোমরা এই যুগের মেয়েরা খুব ফাজিল তো। 2 মিনিটে স্বামী সেবা করতে চাও না? খুব অলস। আগের যুগের নারীরা দিন রাত 24 ঘন্টা সেবা দিত। আয়না নাক ফুলিয়ে বলে, তাহলে আগের যুগের মেয়েকে বিয়ে করতেন, এই যুগের মেয়ে কেন বিয়ে করলেন? তো কথা বলো তুমি, অথচ 1 মিনিটও মাথা টিপে দিতে পারো না। প্রায় 30 মিনিট ধরে আপনার সেবা করছি, আর বলছেন মাত্র 1 মিনিট। সমুদ্র ভ্রু কুচকে দেয়াল ঘড়ির দিকে তাকায়। 4টার বেশি বাজছে। ও বলে ওঠে, ঘড়ির মাথা নষ্ট। আপনার চোখ আর মাথা দুটোই নষ্ট। এটা শোনার সঙ্গে সঙ্গে সমুদ্র আয়নাকে চেপে ধরে একদম বিছানায় ফেলে দেয়। মানুষ বালিশ যেভাবে বিছানায় ফেলে, ওভাবে উনি আয়নাকে এক প্রকার শুইয়ে দেয়। আয়না টাল সামলাতে পারে না, এক প্রকার বিছানায় পড়ে যায় সে। সমুদ্র ওর উপর ঝুঁকে এসে ওর কপালের উপরে পড়ে থাকা চুলগুলোই ফু দেয়। সঙ্গে সঙ্গে কপালে গরম ভাব অনুভব করে আয়না। লাজ লজ্জা শরম সব সমার্থক শব্দ ব্যবহার করলেও ওর লজ্জা বহিঃপ্রকাশ সম্ভব না। সে চোখ খিচে বন্ধ করে ফেলে। সমুদ্রর কপালে পড়ে থাকা অবশিষ্ট জেদি চুলগুলো নিজের ঠোঁট দিয়ে ইচ্ছে করে আস্তে আস্তে সরাতে ব্যতিব্যস্ত হতে থাকে, যেন আয়নার কপালে পড়ে চুলগুলো ভিন্ন প্রক্রিয়ায় সরানোই তার একমাত্র লক্ষ্য। আয়না ঘন ঘন অমন পাগলাটে উষ্ণ ছোঁয়া সহ্য করতে পারে না। শেষের কটা উড়ন্ত চুল সমুদ্র ওর মুখে নিয়ে থু করে ফেলে দেয়। এরপর বলে, শ্যাম্পু করো না চুলে? চুলে তো ময়লা কেন? কথাটা শোনা মাত্রই আয়না সমুদ্রের বুক বরাবর হাত মুষ্টিবদ্ধ করে কিল দিতে লাগে। সমুদ্র ওর উপর সম্পূর্ণ ভর ছেড়ে দেয় এবং নিজের হাতের মুঠোয় আয়নার হাত ধরে ফেলে। হাতে হাত কিছু পল ও ধস্তাধস্তি চলে।
আয়না চায় ওর হাত দুটি মুক্ত করে নিতে, অন্যদিকে সমুদ্র চায় ওর হাত শক্ত করে ধরে রাখতে। অবশেষে সমুদ্র জয়ী হয়। সে নিজের দুহাত আয়নার দুহাতের আঙ্গুলের ভাঁজে গুজে দেয়। আয়না আর চোখ খোলা সাহস পায় না। সমুদ্র বলে ওঠে, এত তেজ যে দেখাচ্ছ, সামান্য ছুতেই কাঁপাকাঁপি করো, যেন শরীরের ভেতর ভূমিকম্প যাচ্ছে। আয়না একবার চোখ মেলে তাকিয়ে সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সমুদ্র ওর দিকে আগাচ্ছিল, ভাবেওনি সে মুখ ঘুরিয়ে ফেলবে। সমুদ্র মুখ থুবড়ে আয়নার গলা বরাবর পড়ে। ওর মেজাজ ভীষণ চটে। এই মেয়েটা সবসময় কই মাছের মতো নড়চড় করে সব বিগড়ে দেয়। কই মাছকে সামলাবে না রোমান্সে ফোকাস করবে সে। সমুদ্র বলে ওঠে, আমার মতো ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম হাজব্যান্ড থাকা সত্ত্বেও ঘুরে ফিরে তুমি সাদা দেয়ালের দিকে তাকিয়ে থাকো। তোমার উচিত ছিল কোনো বুইরা সুগার ড্যাডি বিয়ে করা, তাহলে ঠিক হতো। ওই বুইরারে সারাদিন ইনসুলিন দিতা আর হসপিটালে নিয়ে যাইতা, তাই ঠিক ছিল তোমার জন্য। আমার মতো সদস্য পুরুষ তোমার জন্য না। আয়না ওর দিকে তাকাতেই সমুদ্র মুখ নিচু করে ওর গলায় মুখ ডুবায়। মাতোয়ারা হতে থাকে, আলতো কামড়ায়, গলার জায়গাটা লাল হয়ে আসে। আয়না ছুটার জন্য অস্থির হয়ে পড়ে। এমন সময় দরজার ওপাশ থেকে আলিয়ার কণ্ঠস্বর ভেসে আসে। ও এদিকেই আসছে, আপা করে ডাকছে। আয়না তৎক্ষণাৎ সরে যাওয়ার জন্য মরিয়া হয়ে বলল, দরজা লক করা নেই। সমুদ্র সরতে চায় না। সে বলে ওঠে, আশ্চর্য, তুমি আর তোমার 14 গোষ্ঠী মিলে আমার রোমান্সের 12টা বাজাও।